হ্যালো এভরিওয়ান, মেডিকোর নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকের ক্লাসের টপিক তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তরঙ্গ ও শব্দ এবং চলবিদ্যুৎ। তোমাদের মেডিকো চ্যাম্প জুনিয়র এই পরীক্ষা বলো কিংবা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা তোমাদের সামনে যে পরীক্ষা, দুইটা পরীক্ষার জন্যই তোমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিজিক্সে তোমাদের যে বেসটা ঠিকভাবে তৈরি করার জন্য এই চ্যাপ্টারের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারে যে জায়গাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের পরীক্ষার যা সিলেবাস এই টপিক অনুযায়ী খুবই ভালোভাবে পড়বো এবং আমাদের যাতে ক্লাসের পরে এই টপিক থেকে আর কোনো কিছু পড়তে না হয় সেটা আমরা এনশিওর করব। তাহলে ক্লাস শুরু করার আগে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাসটা অলরেডি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এবং তোমরা শেয়ার দিয়ে বাকিদের সঙ্গেও জানাতে পারো যে মেডিকোতে ফিজিক্স ক্লাসটা কেমন হয়, এটা তারা যদি দেখতে চায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা খুব বেশি দেরি করব না। তোমাদেরকে অনেকে তোমরা দেখলাম যে তোমরা হচ্ছে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমে ক্লাস শুরু করার আগে আমরা একটা জিনিসের দিকে একটু খেয়াল করি যে হচ্ছে আমাদের যে মেডিকো চ্যাম্প জুনিয়র পরীক্ষা, তোমাদের যে সামনে যে 14 তারিখে যে পরীক্ষাটা, সেটাতে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সব কিছুই যে পড়তে হবে ব্যাপারটা এমন না। আমরা মোস্ট স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো তোমাদের পরীক্ষাতে সিলেবাসে দিয়েছি। যদি আমি তোমাদের শুধু পদার্থবিজ্ঞানের কথা বলি, আমার যে গত লেকচারটা এবং আজকের লেকচার এই দুইটা মিলে যদি একটু কথা বলি, দেখো যে হচ্ছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা আগে আমাদের জানা দরকার। ধরো যে আমাদের তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা থেকে শুধু এই জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন আসবে, অর্থাৎ এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, তারপর তরঙ্গ সংশ্লিষ্ট রাশি এবং আর অন্যান্য কিছু পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ। এবং আমরা যদি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলবিদ্যুৎ, এখানে দেখি চলবিদ্যুৎ থেকে আমরা কি কি পড়বো, বিদ্যুৎ প্রবাহ, পরিবাহী অপরিবাহী এবং রোধ, তুল্য রোধ, তড়িৎ ক্ষমতা, এরকম বেশ কিছু পয়েন্ট আমরা আজকের ক্লাসে খুবই ভালোভাবে পড়বো। ঠিক আছে, এবং আজকের ক্লাসটা আমি একটু অন্যরকম করে তোমাদের করাবো, যেটা হচ্ছে আমরা প্রথমে একটা সাদা স্লাইডে আমরা থিওরিটা আমরা বুঝে পড়বো, তারপরে আমরা ধীরে ধীরে তারপরে আমরা টপিকে যাব যে আমরা যেটুকু পড়লাম, যেটুকু বুঝলাম সেটুকু আমরা পারি কিনা। তাহলে আমরা দেরি না করি, কিছুক্ষণের মধ্যে শুরু করব। এবং যেহেতু দুইটা চ্যাপ্টারের মধ্যে আমাদের চলবিদ্যুৎ চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী জীবনের জন্য, আমরা চলবিদ্যুৎ দিয়ে শুরু করব। তোমরা তোমাদের বইয়ে চলবিদ্যুৎ টপিকটা বের করো, তোমরা তোমাদের সবার বইয়ে চলবিদ্যুৎ টপিকটা বের করো। আমরা চলবিদ্যুৎ দিয়ে শুরু করব, চলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তাহলে আমরা চলবিদ্যুৎ দিয়ে শুরু করব। চলবিদ্যুৎ পড়ার আগে তোমাদেরকে একেবারে খুবই সিম্পল একটা কথা আমরা চিন্তা করি, বিদ্যুৎটা কি। চলবিদ্যুৎ যখন আমরা পড়তে যাব, ধরো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় এই যে বিদ্যুৎ যেটা হচ্ছে প্রবাহিত হচ্ছে, মানে চলমান বিদ্যুৎ। তোমাদের জন্য খুবই সিম্পল ভাবে আগে বলি, তারপরে আমরা ধীরে ধীরে একটু ডিপে যাব। একটা জায়গা থেকে ধরো কোনো একটা পরিবাহীর মাধ্যমে একটা পয়েন্ট থেকে, ধরো তোমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিদ্যুৎ যাবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিদ্যুৎ যাবে। তাহলে এই যে বিদ্যুতের প্রবাহ একটা পয়েন্টটা থেকে আরেকটা পয়েন্টে বিদ্যুতের প্রবাহ, খুবই সিম্পল ভাবে যদি বলতে চাই সেটাই আমার চলবিদ্যুৎ, খুবই সিম্পল ভাবে। তাহলে এই যে চলবিদ্যুৎটা তাহলে এটার যদি আমরা একটু সূত্রতে আগাই, ধরো এই যে আমার হচ্ছে মাধ্যম পরিবাহী, যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে চার্জ। তাহলে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে চার্জ। কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং কত সময় দিয়ে বিদ্যুৎটুকু প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা টাইম দিয়ে ডিনোট করতে পারি। তাহলে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেই পরিমাণটা হচ্ছে চার্জ, এবং কত সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেইটাকে আমরা বলি হচ্ছে সময়। তাহলে আমরা চলবিদ্যুৎ বা বিদ্যুৎ প্রবাহের এককটা কি বা বিদ্যুৎ প্রবাহের সূত্রটা কি আমরা কিন্তু খুবই সহজেই এই একটা চিত্র থেকে বুঝতে পারবো। আমরা বিদ্যুৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করি। কি? বিদ্যুৎ প্রবাহকে কি আই দিয়ে প্রকাশ করি। তাহলে এই আইটা কি? আই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আই হচ্ছে এই যে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে ভিতর দিয়ে এবং কত সময়ের মধ্যে সেই চার্জটুকু প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ।
আমরা কিন্তু প্রত্যেক যারা একটু বুঝতে পারবো না তারা আমরা পরবর্তীতে বইয়ে দেখব, শুধু একটু মাথায় রাখো যে আমরা প্রথমে আমরা স্লাইডটা একটু দেখি। আমরা একটা পয়েন্টটা থেকে অন্য পয়েন্টে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রবাহমান বিদ্যুৎ বা চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ যেটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি চার্জ, সেটুকু আমরা বলি চার্জ। এবং এই যে কত সময় দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে টি। তাহলে বিদ্যুৎ প্রবাহের সূত্রটা হচ্ছে, বিদ্যুৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তোমাদের এইটুকু ধারণা ক্লিয়ার না? আমরা যদি আরো একটু ডিটেলসে যাই, ধরো এই যে বিদ্যুতের প্রবাহ, এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুতের প্রবাহ যে হচ্ছে, তুমি তো বলতে পারো ভাইয়া কেন বি থেকে এতে বিদ্যুৎ প্রবাহিত হলো না, ঠিক না? প্রথমে আমি বললাম তোমাদেরকে এ থেকে বি পয়েন্টে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, তুমি আমাকে পরের প্রশ্ন করলা ভাইয়া বি পয়েন্টটা থেকে কেন বিদ্যুৎ প্রবাহ এ পয়েন্টে আসলো না? তাহলে এই যে কোন জিনিসটা বিদ্যুতের প্রবাহ নির্ধারণ করবে সেটা হচ্ছে বিদ্যুতের পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভব। তার মানে এর পটেনশিয়াল বা বিভব, বা বৈদ্যুতিক বিভব, এর পটেনশিয়াল বা বৈদ্যুতিক বিভবটা বেশি বির থেকে। ধর এর পটেনশিয়ালটা, বৈদ্যুতিক বিভবটা বেশি কার থেকে? বির থেকে। তার মানে বিদ্যুতের প্রবাহ কি দ্বারা নির্ভর করে বা কি দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে যেখানে আমার পটেনশিয়াল বা বিভব বেশি, সেখান থেকে যেখানে আমার পটেনশিয়াল বা বিভব কম, সেদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। তোমরা এইটুকু জায়গা কি ক্লিয়ার? আমরা একটু ধীরে ধীরে পরবর্তীতে যাব। যদি এইটুকু জায়গা ক্লিয়ার হয় তারপরে আমরা স্লাইডে যাব। আমরা এ পয়েন্টটা থেকে বি পয়েন্টে বিদ্যুৎ যাচ্ছে, এটাকে বলা হচ্ছে চলবিদ্যুৎ। সেটা কে দ্বারা নির্ভর করতেছে? পটেনশিয়াল, যার পটেনশিয়াল বেশি সেখান থেকে যার পটেনশিয়াল কম তার দিকে যাবে। ধরো এখানে দুইটা বৃত্ত আঁকি, ধরো এখানে হচ্ছে অনেকগুলো চার্জ, অনেকগুলো বৈদ্যুতিক বিভব, অনেক পটেনশিয়াল, সেখান থেকে কম পটেনশিয়ালের দিকে বিদ্যুৎটা প্রবাহিত হবে। ইলেকট্রনের প্রবাহ কিন্তু আলাদা জিনিস, ওইটা আমরা পরে আসবো, শুধু এইটুকু জায়গাতে। এবং সূত্রটা কি সেটা আমরা পড়লাম। তাহলে এইটুকু কমন সেন্সের উপর ভিত্তি করে এবার যদি আমরা বইয়ের দিকে তাকাই, যে একটা একটা করে বিদ্যুৎ প্রবাহ, এটা আমরা পড়লাম বিদ্যুৎ প্রবাহ। এবার তোমরা আমাকে অ্যান্সার দাও, যেটুকু আমরা করলাম সেটুকু তো তুমি জানো, তাহলে তোমরা এবার আমাকে অ্যান্সার দাও যে আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে পড়া ধরবো, যেটুকু পড়ালাম সেটার উপরে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বলো তো বিদ্যুতের প্রবাহ বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়ালে যায় নাকি কম পটেনশিয়াল থেকে বেশি পটেনশিয়ালে যায়? দেখো, যেটার বেশি পটেনশিয়াল সেখান থেকে যেটার পটেনশিয়াল কম সেখান থেকে বিদ্যুতের প্রবাহ হয়। তাহলে আমরা করলাম না ওই যে দুইটা ফিগার দিয়ে? অর্থাৎ যেটার বেশি পটেনশিয়াল সেখান থেকে যেটার কম পটেনশিয়াল, বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়ালে বিদ্যুতের প্রবাহ হবে, বেশি পটেনশিয়াল থেকে কম পটেনশিয়ালে বিদ্যুতের প্রবাহ হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের আমরা সূত্রটা আমরা একটু আগে আবার পড়ে আসলাম, একটু রিভাইজ করে আসি। বিদ্যুতের প্রবাহ আই ইকুয়ালস টু কি? ওই যে তারের ভিতরে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছিল সেই পরিমাণ চার্জ কিউ বাই টি। আই ইকুয়ালস টু কিউ বাই টি, বা প্রবাহ ইকুয়ালস টু চার্জ বাই সময়। প্রবাহ ইকুয়ালস টু কি? চার্জ বাই সময়। যেটুকু বললাম এটুকু কি তোমরা ক্লিয়ার? যেটুকু বললাম সেটুকু ক্লিয়ার? তাহলে আমরা একটু পরের দিকে যাই, দেখি কি আছে। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তোমাদের পরের টপিকটা ছিল হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আমরা যেগুলো পড়লাম প্রথম স্লাইডে, এগুলো কিন্তু তোমার পুরো চ্যাপ্টারের পড়া, পুরো চ্যাপ্টার ওখানেই শেষ। তুমি শুধু ওই জায়গাটুকু মনে রাখো, দেখবো আমরা একটা করে স্লাইড পড়বো আর ওই জায়গায় চলে আসবো। যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। পরিবাহী মানে কি? খুবই সিম্পল, চিন্তা করো না। যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। পরিবাহী জিনিসটা কি? যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, খুব ভালো মতো প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে পরিবাহী। যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটা হচ্ছে অপরিবাহী, যে না বিদ্যুৎ প্রবাহ খুবই কষ্ট হয়ে যাচ্ছে বিদ্যুৎ প্রবাহ হতে। এবং পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কি? যার ভিতর দিয়ে বিদ্যুৎ কখনো কখনো প্রবাহিত হয়, ওর যখন ভালো লাগে তখন বিদ্যুৎ প্রবাহিত হয়, যখন ভালো লাগে না তখন বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই তিনটা বেসিক লাইন তুমি পারবা না? পরিবাহী খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ডিপার নলেজ আমরা একটু পরে আসবো। পরিবাহী খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অপরিবাহী হচ্ছে অত ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। আর অর্ধপরিবাহী হচ্ছে মাঝামাঝি। তাহলে দেখো আমরা কি বলি, যে হচ্ছে পরিবাহী পদার্থ কি? যার ভিতর দিয়ে খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে, তাহলে পরিবাহীর এই যে যার ভিতর দিয়ে খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে,
কেন খুব ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তোমাকে একটা খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই। তোমরা সবাই স্লাইডের দিকে তাকাও। দেখো আমরা যদি হচ্ছে সোডিয়াম, তোমরা সোডিয়াম ধাতুর নাম শুনছো না? সোডিয়াম 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 11, খুবই সহজ একটা ব্যাপার। সোডিয়াম মনে আছে তো? এটার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, যে হচ্ছে প্রথম ইয়াতে 2টা, পরের ইয়াতে হচ্ছে পরের ইয়াতে 8টা, এবং সর্বশেষ কক্ষপথে আমি সোডিয়ামের কথা বললাম না, যে কোনো একটা, মনে করো যে কোনো একটা তোমার ধাতু, যেটা সর্বশেষ বহিস্থ যে কক্ষপথ, সর্বশেষ যে বহিস্থ কক্ষপথ, ইলেকট্রন বিন্যাসের সবার শেষের যে কক্ষপথ, সবার বাইরের যে কক্ষপথ, ওখানে একটা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে, যেটার সঙ্গে আমার যে ভিতরের নিউক্লিয়াস, ওইটার আকর্ষণ অত বেশি না, মানে ইলেকট্রনটা প্রায় মুক্ত। সেটাই বলে ইলেকট্রনটা প্রায় মুক্ত অবস্থায় থাকে। মুক্ত, একেবারে মুক্ত না, কারণ কি সামান্য একটু হলেও আকর্ষণ আছে, প্রায় মুক্ত অবস্থায় থাকে, খুব সহজেই ইলেকট্রনটা প্রবাহিত হতে পারে, তার মানে বিদ্যুতের প্রবাহ হতে পারে। এটাই আমরা বলি হচ্ছে পরিবাহী পদার্থ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই উদাহরণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ। রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ। এরপরে আমরা তোমাদের বইয়ে একটা একটা করে দেখাই যে হচ্ছে অপরিবাহী পদার্থগুলো কি। অপরিবাহী পদার্থ হচ্ছে কোনো মুক্ত ইলেকট্রন নাই। আমরা একটু আগে বললাম যে অপরিবাহী মানে বিদ্যুৎ প্রবাহ হতে পারে না, তাহলে সেটা কি হবে? কোনো মুক্ত ইলেকট্রন নাই, অর্থাৎ প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ। এবং আরেকটা মজার ব্যাপার কি জানো? তোমরা যারা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, একটু এটা শুনতে খারাপ লাগলেও, তোমরা 9-10-এ পড়ো, এসএসসিতে আমরা এটা বলতে চাই না, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের বইয়ে যা আছে শুধু সেগুলাই উত্তর। ধরো এখানে এই 4টা অপশন দেওয়া আছে, আরেকটা অপশন দেওয়া আছে যেটা আরো বেশি অপরিবাহী, কিন্তু তোমার বইয়ে নাই। মনে রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার বই হচ্ছে তোমার বাইবেল। এবং আমাদের যে জুনিয়র চ্যাম্প এক্সাম, মেডিকেল জুনিয়র চ্যাম্প, সেখানেও আমি যদি ক্লাসে ঠিকঠাক বলি, তোমার বই যদি ভুল থাকে, তারপরে তোমার ভুলটাই কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মেডিকো চ্যাম্প বলো বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, তোমার বইয়ে যা আছে, আমাদের মেডিকো হচ্ছে মূল বই ভিত্তিক কোচিং, বইয়ে যা আছে ওইটাই অ্যান্সার। কেন? কারণ টিচাররা বইকে রেফারেন্স হিসেবে কোশ্চেনটা করেন। তাহলে আমরা হচ্ছে অপরিবাহী পড়লাম। এবং অর্ধপরিবাহী কি? আমরা তো অর্ধপরিবাহী আমরা যখন ক্রিকেট খেলতাম এলাকায়, তোমরা তো অনেকেই আমার সঙ্গে 9-10 তো ক্রিকেট খেলার বয়স, যখন ক্রিকেট খেলতাম, যারা খেলা একটু কম পারতো তাদেরকে বলতাম হচ্ছে দুধ ভাত। তোমরা কি জানো যে হচ্ছে দুধ ভাত? হ্যাঁ, ঠিক আছে, কোনো একটা টিমে ও 2 টিমেই খেলবে। এই অর্ধপরিবাহী হচ্ছে 2 টিমের খেলোয়াড়। যেমন সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী দুইটাই, পরিবাহী এবং অপরিবাহী দুইটার মাঝামাঝি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এবং উদাহরণ কি? সিলিকন ও জার্মেনিয়াম। আমার সঙ্গে তোমরা মুখস্থ করো। উদাহরণ কি? সিলিকন এবং জার্মেনিয়াম। উদাহরণ কি? সিলিকন এবং জার্মেনিয়াম। উদাহরণ কি? সিলিকন। অর্ধপরিবাহীর উদাহরণ সবাই, আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কমেন্ট করো যে হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ কি। যদি তুমি লিখো তাহলে দেখবা এই পড়াটা তোমার আর কখনো ভুল হবে না। সবাই অর্ধপরিবাহীর উদাহরণটা লিখো, সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়াম, এটা হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। ঠিক আছে, তাহলে যেটুকু আমরা পড়লাম সেটুকু আমরা একটু রিভাইজ দেবো একটু পরে, যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক এটুকু পড়ে। দেখো যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক, এই টপিকটা কিন্তু আমি একেবারে তোমাকে প্রথমে পড়ে আসছি। কি বলছিলাম? আমি বললাম যে হচ্ছে হ্যাঁ, প্রথম স্লাইডটাই আমাদের এই চ্যাপ্টার পুরোটা আমরা এক স্লাইডে পড়বো। তাহলে প্রথম স্লাইডটা যদি আমরা একটু রিক্যাপ করি, এই সবাই কিন্তু এটার পরে, এই স্লাইডের পরে তোমাদের একটা ছোট পরীক্ষা আছে, খুব ভালো মনোযোগ দিয়ে করো। যে প্রথমে আমি বললাম যে হচ্ছে বিদ্যুতের যে প্রবাহ, বিদ্যুতের প্রবাহ ব্যাপারটা কিরকম, যে একটা পয়েন্টটা থেকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিদ্যুৎ যাবে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিদ্যুৎ যাবে। এ পয়েন্টের পটেনশিয়াল হবে বেশি, আর হচ্ছে বি পয়েন্টের পটেনশিয়াল হবে কম। বি পয়েন্টের পটেনশিয়াল হবে কম। এ পয়েন্টের পটেনশিয়াল হবে বেশি, বি পয়েন্টের পটেনশিয়াল হবে কম। যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি
কিউ দিয়ে প্রকাশ করি, আর যত সময় দিয়ে প্রকাশিত হচ্ছে, যত সময়, সেটা হচ্ছে টি দিয়ে প্রকাশ করি, কতটুকু সময়। তাহলে এই যে বিদ্যুতের প্রবাহ, আমরা একটু আগে পড়ে আসলাম না, বিদ্যুতের প্রবাহ আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ চার্জ বাই সময়। বিদ্যুতের প্রবাহ আই ইকুয়ালস টু কি, কিউ বাই টি। বিদ্যুতের প্রবাহ দেখো ওগুলাই কিন্তু অনেক বর্ণনা করে তোমার বইয়ে লেখা আছে, কোনো কিচ্ছু করতে হবে না, আমার ক্লাসে যা পড়াচ্ছি শুধু সেগুলো ভালো করে মনোযোগ দাও। যে হচ্ছে বিদ্যুতের প্রবাহ হচ্ছে আই ইকুয়ালস টু কিউ, সরি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। এবং আমরা যদি আরেকটু ডিপে যাই, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা একক কি, আই এর একক কি, তোমার আই এর একক কি, কিউ এর একক কি, টির একক কি, টি মানে তো টাইম, টি মানে টাইম না, টাইমের একক কি, সময়ের একক কি, সেকেন্ড। এই যে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। আর এই যে কিউ, চার্জের একক হচ্ছে কুলম, চার্জের একক হচ্ছে কুলম, চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম, চার্জের একক কুলম। বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। যেটুকু বললাম, এই যে অ্যাম্পিয়ার তোমরা দেখতে পাচ্ছ, যেটুকু বললাম সেটুকু কি তোমরা পারবা? তাহলে সবাই তোমাদের মোবাইলটা হাতে নাও, সবাই মোবাইলটা হাতে নাও। এবার আমি প্রশ্ন করব, সবাই প্রশ্নের উত্তর দিবা। যেটুকু বললাম সেটুকুর মধ্যে তোমাদের ক্লাস টেস্ট, যেটুকু বললাম সবাই ফোনটা হাতে নাও, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা ফোনটা, সবাই ফোনটা হাতে নাও, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালে যায় নাকি নিম্ন পটেনশিয়াল থেকে উচ্চ পটেনশিয়ালে যায়? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বিদ্যুৎ উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালে যায় নাকি নিম্ন পটেনশিয়াল থেকে উচ্চ পটেনশিয়ালে যায় বিদ্যুৎ? এরপরে এরপরে তোমাদের জন্য হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, তোমাদের প্রথম প্রশ্ন শেষ, তোমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলো তো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের, স্লাইডটা চেঞ্জ করে ফেলি, সেটা হচ্ছে তোমাদের অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে কিসের একক? তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ার কিসের একক? ঠিক আছে, অ্যাম্পিয়ার কিসের একক? তারপরে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তোমরা অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ। এরপরে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে তোমার চার্জের একক কি, চার্জ বা আধানের একক কি, চার্জ বা আধানের একক কি? আমি কিন্তু একবার ক্লাসে বলেছি চার্জ বা আধানের এককটা কি। এরপরে তোমাদের জন্য প্রশ্ন যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ আই, সেই আই এর সূত্রটা কি? বিদ্যুৎ প্রবাহ আই বা হচ্ছে এই যে বিদ্যুৎ প্রবাহ, সেই আই এর সূত্রটা কি? বিদ্যুৎ প্রবাহ বা আই, সেই আই এর সূত্রটা কি? এবং তোমার হচ্ছে আমাদের যে পদার্থগুলো, সেটাকে বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? বিদ্যুৎ প্রবাহের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? তার মানে তোমরা যেটুকু পড়লাম, আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমি খুবই স্লোলি বললাম যে বিদ্যুৎ বিভব পার্থক্য বা হচ্ছে পটেনশিয়ালের কারণে এক জায়গা থেকে অন্য, উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালে যাচ্ছে। তারপর প্রত্যেকটার একক কি, যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক কি, চার্জের একক কি, তারপর সূত্রটা কিভাবে আসলো, তারপরে হচ্ছে পরিবাহী পদার্থ কি, অপরিবাহী পদার্থ কি। এবং আমরা ক্লাসে শুধুমাত্র সেই টপিকগুলো পড়াচ্ছি যেটা তোমার মেডিকো চ্যাম্প জুনিয়র এক্সামে আসে। পুরো চ্যাপ্টারটা পড়ার জন্য তোমাকে অবশ্যই মেডিকোতে ভর্তি হতে হবে, ঠিক আছে? তারপরে আসলে হচ্ছে বিদ্যুৎ পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, বিদ্যুৎ পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। এই যে টপিকটা, এটা কিন্তু একটু অন্যরকম। কেন একটু অন্যরকম? আগে এটা লিখে নেই, এটা একটু অন্যরকম কারণ হচ্ছে তোমার বইয়ে দেওয়া আছে হচ্ছে উপর থেকে নিচে ব্যাখ্যা করে বলা, কিন্তু আমরা এটা রেট্রোগ্রেড পড়াশোনা করবো। রেট্রোগ্রেড পড়াশোনা মানে বুঝো, রেট্রোগ্রেড পড়াশোনা হচ্ছে আগে আমরা এটার সূত্র, ওহমের সূত্র, ওহমের সূত্রটা মুখস্থ করব। দুনিয়ার সবচেয়ে সহজ সূত্র আজকে পড়বা, জীবনে কোনোদিন ভোলা যাবে না। তুমি ফিজিক্স পরীক্ষা দিতে গেছো কিন্তু ওহমের সূত্র থেকে কোনো পরীক্ষার কোশ্চেন হয় নাই, এরকম হবেও না। এটা তুমি বুয়েটে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও, তোমার এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা দাও, মেডিকো চ্যাম্প জুনিয়র পরীক্ষা দাও, ওহমের সূত্র তোমার জন্য ফরজ। ওহমের মেডিকোর ক্লাস করা যেমন তোমার জন্য ফরজ, ঠিক তেমনি ওহমের সূত্র তোমার জন্য ফরজ। তাহলে ওহমের সূত্রটা কি? ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর।
সবাই আমার সঙ্গে পড়ো, 5 বার আমরা পড়বো। ভি ইকুয়ালস টু আইআর। ভি মানে কি? ভি হচ্ছে ভোল্ট, ভোল্টেজ মানে হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। ভি বিভব পার্থক্য। আইতে কি? ভি, ভি বিভব পার্থক্য ইকুয়ালস টু আই। আই মানে হচ্ছে বিদ্যুতের প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, আমরা একটু আগে বললাম বিদ্যুৎ প্রবাহ। ভি ইকুয়ালস টু আই গুণন আর। আর মানে হচ্ছে রোধ। রোধ নিয়ে আমরা একটু পরে কথা বলবো, রোধ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ভি ইকুয়ালস টু আইআর। সবাই আমরা একসঙ্গে পড়ি। ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আইআর। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে হচ্ছে এটা লিখে রাখো, সবাই কমেন্ট করো ভি ইকুয়ালস টু আইআর। সবাই কমেন্ট করার আগে পর্যন্ত আমরা এই টপিকের সামনে যাব না, কারণ এটা এত গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, 100%, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। তোমরা সবাই কমেন্ট করে জানাও। আমরা একটু কোশ্চেন দেখি যে তোমাদের কারো যদি এ পর্যন্ত বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ভি ইকুয়ালস টু আইআর। তাহলে ওহমের সূত্র, তোমার ওহমের সূত্রের যে বর্ণনা, সেখানে এত কিচ্ছু তোমার দরকার নাই। তুমি একটা জিনিসই শুধু খেয়াল রাখবা, ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আইআর, ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আইআর। ভোল্টেজ ইকুয়ালস টু বিদ্যুতের প্রবাহ গুণন রোধ, ভোল্টেজ ইকুয়ালস টু বিদ্যুতের প্রবাহ গুণন রোধ। তাহলে এই একটা সূত্র থেকে আমরা প্রত্যেকটা লাইন এখানে বের করতে পারি না? তোমাকে যদি বলে যত বেশি বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি, তত বেশি বিদ্যুৎ প্রবাহ, ভি সমানুপাতিক, যত বেশি বিভব পার্থক্য ভি সমানুপাতিক আই লিখতে পারি না? যদি এই যে আমরা আরটাকে ধ্রুবক ধরি, তাহলে আমি লিখতে পারি না ভি সমানুপাতিক আই আবার ভি সমানুপাতিক আর, সরি। তাহলে যত বেশি বিভব পার্থক্য, সূত্র কি বলা আছে? ভি ইকুয়ালস টু আইআর। সূত্রে কি বলা আছে? ভি ইকুয়ালস টু আইআর। তাহলে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, যে হচ্ছে আমরা এখান থেকে তো এটাও বলতে পারি যে ভি সমানুপাতিক আই, ভি সমানুপাতিক আর। আর জিনিসটা কি? সেটা হচ্ছে রোধ। সেটা আমরা একটু পরে ডিটেলসে পড়বো, আপাতত শুধু মাথায় রাখো। ভি ইকুয়ালস টু আইআর, যত বেশি বিভব পার্থক্য তত বেশি বিদ্যুৎ প্রবাহ। এবং পরের লাইনটা একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে। তাহলে বিভব পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের সম্পর্কটি ওহমের সূত্র হিসেবে পরিচিত। আমরা ওইটাই একটু পিছন দিক থেকে এসে পড়লাম। ভি ইকুয়ালস টু আইআর, অর্থাৎ বিভব পার্থক্য বাড়ানো হলে বিদ্যুতের প্রবাহ বাড়ে, বিভব পার্থক্য বাড়ানো হলে বিদ্যুতের প্রবাহ বাড়ে। তাহলে একটা সিম্পল জিনিস তুমি চিন্তা করো তো, যেটা আমাদের ক্লাসের সামনের দিকে আমরা পড়বো, যে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর এটা হচ্ছে তোমার বাসার সামনের যে বিদ্যুতের পোল, ছোট বিদ্যুতের পোল। তাহলে এখানে আমরা সরি খুব সহজেই কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে? আমার যদি এখানে বিদ্যুতের বিভব পার্থক্য অনেক বেশি করা যায়, ভোল্টেজ যদি অনেক বেশি করা যায়, তাহলে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হবে। কারণ এই যে ভি সমানুপাতিক আই, অর্থাৎ ভোল্টেজ সমানুপাতিক হচ্ছে বিদ্যুতের প্রবাহ। দরকার নাই অত কিছু, আপাতত আমরা টপিকে থাকি। ভি ইকুয়ালস টু আইআর, সেখান থেকে আমরা এটা লিখতে পারি, ভি ইকুয়ালস টু আইআর। তাহলে আমি আশা করি এখন পর্যন্ত যেটুকু আমরা পড়লাম সেটুকু তোমার কোনো কিছুতেই তোমার সমস্যা হবে না। তাহলে এই যে ভি ইকুয়ালস টু আইআর, তাহলে এই আর জিনিসটা কি? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আমি এটা তো লিখতেই পারি আই, এই যে আইটা, আই ইকুয়ালস টু এই আরটা যদি এটা নিচে নিয়ে আসি, আই ইকুয়ালস টু ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, যেভাবে একটাই তো সূত্র। তাহলে আর জিনিসটা কি? আর হচ্ছে রোধ, আর হচ্ছে রোধ। রোধ জিনিসটা কি? ধরো কোনো একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কোনো একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারের ভিতর দিয়ে। তাহলে সে তারটা একটু বাধা দিবে না? এই বাধাটাই তো রোধ। রোধ মানে কি? রোধ মানে বাধা। অর্থাৎ কোনো একটা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, যে কোনো বস্তু হতে পারে, সেটার ভিতর দিয়ে বিদ্যুৎ যখন প্রবাহিত হয়, সেই বস্তুটা বিদ্যুৎকে একটু বাধা দেওয়ার চেষ্টা করে। কোনো একটা পরিবাহী, অপরিবাহী বা অর্ধপরিবাহী, এটার ভিতর দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত হওয়ার চেষ্টা করে, তখন সেই বস্তুটা বিদ্যুৎকে একটু বাধা দেয়। সেই বাধা দানকারী বলটাই হচ্ছে রোধ। বিদ্যুৎ যাবে, রোধ বলবে না আমি বিদ্যুৎ যাইতে দিব না। তাহলে এটাই কি? এটাই তো হচ্ছে রোধ, তাই না? তাহলে এটা হচ্ছে রোধ। রোধ বা রেসিস্ট্যান্স, এই রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম।
রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। একে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, মুখস্থ টার্ম, এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। রোধের একক হচ্ছে ওহম, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। রোধের একক হচ্ছে ওহম, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। খুবই সহজ ব্যাপার। এবার তোমরা একটা জিনিস বলো তো, এবার তোমাদের জন্য হচ্ছে একটা আইকিউ কোশ্চেন বলতে পারো। রোধ থেকে তোমাদের জন্য একটু আইকিউ কোশ্চেন পারতেই হবে তোমাদের জন্য। আইকিউ কোশ্চেন দেখি পারো কিনা। ধরো একটা তার, এটা হচ্ছে একটা ছোট তার, এটা হচ্ছে একটা বিশাল বড় তার। এটা একটা ছোট তার, এটা হচ্ছে একটা বিশাল বড় তার। কোনটার রোধ বেশি হবে? ধরো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এর রোধ বেশি হবে নাকি বির রোধ বেশি হবে। একটা ছোট তার, বি হচ্ছে বিশাল বড় তার, তাহলে কোনটার রোধ বেশি হবে? এর রোধ বেশি হবে নাকি বির রোধ বেশি হবে? দেখি তোমরা পারো কিনা। এ বা বি, কোনটার রোধ বেশি হবে? এ বা বি কোনটার রোধ বেশি হবে? তোমাদের জন্য খুব সিম্পল একটা প্রশ্ন, যে এ বা বি কার রোধ বেশি হবে? ঠিক আছে, তোমাদের জন্য একটা প্রশ্ন। তোমাদের এই যে একটু আগে তোমরা বললা যে হচ্ছে ভাইয়া গ্রিক অক্ষর, এটা তো ওমেগা, তোমরা হচ্ছে 11-12 বইটাতে আমরা এটাকে ওমেগা হিসেবে পাবো, কিন্তু আমি তোমাকে বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের বইয়ে যেটা দেয়া আছে আমরা বই চেঞ্জ করব না। ঠিক আছে, আমাদের বইয়ে যেটা দেয়া আছে সেটা আমরা বইটা চেঞ্জ করব না। তোমার এই মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি পরীক্ষা দিতে চাও, ব্যাপারটার সঙ্গে তোমাকে অভ্যস্ত হইতে হবে। আমাদের বইয়ে যেটা আছে সেটাই কারেক্ট। ঠিক আছে, আমাদের বইয়ে যেটা আছে সেটাই কারেক্ট। কেন আমি বারবার একটা কথা বলছি যে বইয়ে যেটা আছে তোমাকে সেটাই পড়তে হবে, বইয়ে যেটা আছে তোমাকে সেটাই পড়তে হবে। আমি আমার ক্লাসে অনেকে মন্তব্য বিভিন্নভাবে মন্তব্য করে, আমি আমার ক্লাসে বইয়ে যেটা আছে সেটাই পড়ে। ঠিক আছে, এবং পরীক্ষার হলে অ্যান্সার, মেডিকেল অ্যাডমিশন টেস্টের অ্যান্সার প্রত্যেকটা দেওয়ার বইয়ে যেটা আছে সেটাই থাকবে। সুতরাং এখানে আসলে কন্ট্রোভার্সিয়াল প্রশ্নগুলো খুব কম আসে, দরকার নেই। তাহলে এ এবং বি এটার মধ্যে এ এবং বি কোনটার বেশি রোধ? দেখো, এর লেন্থটা, দৈর্ঘ্যটা কম, বির দৈর্ঘ্যটা বেশি, অর্থাৎ যার দৈর্ঘ্য বেশি তারই তো রোধ বেশি হবে। তাহলে রোধ জিনিসটা কি? আর সমানুপাতিক। রোধ বিষয়টা হচ্ছে দৈর্ঘ্য বা এল বা লেন্থ, অর্থাৎ রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন তোমরা লিখে রাখো, রোধ সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য। যত দৈর্ঘ্য বাড়বে রোধ তত বাড়বে। খুবই সিম্পল লাইন না? কিন্তু তুমি যদি ধরো এই যে এই বস্তুটা, আমি বস্তুটাকে যদি প্রস্থ অনেক বেশি করে দিই, তাহলে বাধাটা কমে যাবে না? প্রস্থটা যদি বাড়াই দিই তাহলে বাধাটা কমে যাবে না? তাহলে ঠিক তেমনি রোধ হচ্ছে সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, ব্যস্তানুপাতিক বলে প্রস্থ। রোধ হচ্ছে প্রস্থের ব্যস্তানুপাতিক। এই দুইটা পয়েন্ট তোমাকে আজীবন কাজে লাগবে। রোধ কিসের সঙ্গে সমানুপাতিক? দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং রোধ প্রস্থের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই জিনিসটা আমরা একটু বইয়ে দেখে আসি, যে হচ্ছে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং রোধ হচ্ছে প্রস্থচ্ছেদ বা এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এইটা আমি লিখতে পারি না, আর রোধ সমানুপাতিক হচ্ছে এল বাই এ, এটাকে আমি লিখতে পারি। আর রোধ, তোমরা তো জানো রোধ বা রেসিস্ট্যান্স হচ্ছে সমানুপাতিক এল বাই এ, দৈর্ঘ্য বাই এরিয়া। ঠিক আছে, দৈর্ঘ্য বাই এরিয়া। কিন্তু তোমরা অলরেডি অনেক সময় অনেকবার পড়ে আসছো যে আমি যদি একটা সাইন, সমানুপাতিক সাইনটা তুলে দিতে চাই তাহলে আমাকে একটা ধ্রুবক বসাইতে হয়। সমানুপাতিক সাইনটা যদি তুলে দিতে চাই তাহলে কি আমাকে একটা ধ্রুবক বসাতে হবে। সেই ধ্রুবকটা আমরা একটু পরে আসি। তাহলে এটা আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু কোনো একটা ধ্রুবক এল বাই এ, এই ধ্রুবকটা নিয়ে আমরা পরের ইয়াতে দেখতে পারবো। দেখো, একটা নির্দিষ্ট পদার্থের রোধ, এই যে আপেক্ষিক রোধ, এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বলতে কি বুঝি? সেই ধ্রুবকটা হচ্ছে আপেক্ষিক রোধ। বলতে কি বুঝি? ধরো তোমার প্রত্যেকটা বস্তুর ভিতর দিয়ে তো রোধের যে মানটা সেটা তো একই রকম হবে না। সোনার জন্য একরকম হবে, তামার জন্য একরকম হবে, রূপার জন্য একরকম হবে, গ্রাফাইটের জন্য একরকম হবে। এই যে আপেক্ষিক রোধ, একটা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থের ভিতর দিয়ে কোনো একটা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময়
যে আলাদা মানটা, সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ। এবং এই আপেক্ষিক রোধটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 100% গুরুত্বপূর্ণ। আপেক্ষিক রোধটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য 100% গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা টপিক একটু কম ডিটেলসে যাচ্ছি, এসএসসি পরীক্ষার্থী যেহেতু তোমাদের যেটুকু লাগবে, সুতরাং প্রত্যেকটা বিষয় আমি ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে হচ্ছে আপেক্ষিক রোধ, রূপা, তামা, সোনা, গ্রাফাইট, প্রত্যেকটার মানগুলো তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে। তাহলে আপেক্ষিক রোধ আমরা ওই যে পেলাম। এবং আমরা রোধের যদি বিপরীত বলি, রোধ মানে কি? বাধা দেওয়া। রোধের যদি বিপরীত বলি, রোধের বিপরীত কি? যে বেশি বেশি প্রবাহ, এটাকে বলা হয় পরিবাহকত্ব। অর্থাৎ যে পদার্থ যত বেশি বিদ্যুৎ প্রবাহী, তার পরিবাহকত্ব তত বেশি। তার পরিবাহকত্ব তত বেশি, ঠিক আছে? তার পরিবাহকত্ব তত বেশি। তাহলে এই যে এটার একক কি? ওহম মিটার ইনভার্সন। ওহম মিটার ইনভার্সন, এটার একক কি? এটার একক হচ্ছে ওহম মিটার ইনভার্সন। ওহম মিটার ইনভার্সন। তাহলে যেটুকু বললাম রোধের একক হচ্ছে ওহম বা ওহম মিটার। তাহলে রোধের বিপরীত হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্বের একক কি? পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার ইনভার্সন। তার মানে রোধ হচ্ছে এই যে আপেক্ষিক রোধ, প্রত্যেকটা আপেক্ষিক রোধ বস্তু অনুসারে আপেক্ষিক রোধটা আলাদা। এই আপেক্ষিক রোধের মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আপেক্ষিক রোধের মানগুলো মুখস্থ করতে হবে। তাহলে আপেক্ষিক রোধের মানগুলো আমরা একটু দেখে নেই। তোমরা মনে রাখবা যে হচ্ছে হীরার দাম আজকে থেকে হচ্ছে তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে ধরো কিছুদিন পরে, সামনে 10 বছর 20 বছর পরে তুমি বিয়ে করার পরে তোমার ওয়াইফকে যদি তুমি, ছেলেদের জন্য বলছি, তোমার ওয়াইফকে যদি তুমি হচ্ছে একটা রিং দাও বা আংটি দাও, তোমার ওয়াইফের ফার্স্ট চয়েস কি হবে? প্রথম চয়েস বলবে না, আমাকে একটা হীরার আংটি দিতে হবে, ঠিক আছে? তাহলে হীরা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস, ডায়মন্ড। তাহলে ডায়মন্ডের মান কত? ডায়মন্ডের মান হচ্ছে 1। ডায়মন্ডের মান কত? 1 ইন্টু 12, 10 টু দি পাওয়ার 12। তাহলে হীরার মান কত? তোমার ফার্স্ট চয়েস হচ্ছে হীরার মান হচ্ছে 1। এরপরে দেখো রূপা, তামা, সোনা, রূপা বা সোনা, রূপা, তামা, এটার মানটা একটু তোমাকে জাস্ট কিছু ক্লু দেই অপশন এক্সক্লুড করার জন্য। দেখো এটা সবগুলো হচ্ছে 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8। রূপা, তামা, সোনা 10 টু দি পাওয়ার -8। সবাই আমার সঙ্গে একসঙ্গে বলি যে কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার -8। রূপা, তামা, সোনা কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার -8। আর 1 নাম্বার চয়েস কি? হীরা আমার ফার্স্ট চয়েস, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 12। 1 ইন্টু 10 টু দি পাওয়ার 12। বাতাসটা আমরা একটু কষ্ট করে মুখস্থ করব। আর গ্রাফাইট হচ্ছে 2.5। গ্রাফাইট হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সোনা, রূপা, তামা কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার -8। তোমার প্রথম চয়েস কি? আংটির হচ্ছে রিংয়ের, সেটা হচ্ছে হীরা, ফার্স্ট চয়েস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এবং গ্রাফাইট হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে আমরা এখন পর্যন্ত যেটুকু পড়লাম সেটুকু তোমরা হচ্ছে বিভিন্ন মানের রোধ, এগুলো কিছু লাইন মুখস্থ করার জন্য, সেটুকু তুমি পারবা না? সেটুকুই পারবা? যেটুকু বললাম সেটুকু তোমরা পারবা কিনা তোমরা কমেন্ট করে জানাও, যেটুকু বললাম সেটুকু আমরা পারবো কিনা। তাহলে বাকি সামনের টপিকে যাওয়ার আগে আমরা একটু ডিটেলসে পড়ে আসি, দেখি তোমাদের কি কি মনে আছে। প্রথমে হচ্ছে তোমরা বলো, আমি ফোনটা হাতে নেই, যে তোমাদের মনে আছে কিনা। তোমরা বলো যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তোমরা বলো রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? একজন বলছে যে ভাইয়া দরকার পড়লে ওনার ওয়াইফের আংটি দিয়ে দিবি। কে? আদিব। তুমি আমার সঙ্গে দেখা করিও, ঠিক আছে? তোমাদের বয়স মাত্র কত? এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষাও দাওনি, এখনই তোমাদের বিয়ের চিন্তা এত কেন? ঠিক অবশ্যই হ্যাঁ, তোমাদের ওই যে কিছুদিন আগে একটা ভাইরাল দেখলাম, একটা মেয়ে ফেসবুকে অনেক ভাইরাল, যে হচ্ছে সে হারাই গেছে, ঠিক আছে? তো আমার একটু খারাপই লাগলো যে এত কম বয়সে একটা মেয়ে, 11 বছর না 12 বছর হারাই গেছে, একটু এটা তো স্যাড। পরে 2 দিন পরে দেখি যে সে হচ্ছে তার
টিকটক করে, টিকটকের কোনো এক ফ্রেন্ড তার সঙ্গে হচ্ছে সে ঘুরতে গেছে, ঠিক আছে, বাবা মাকে না জানায় ঘুরতে চলে গেছে। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো যে হচ্ছে বর্তনী বা রোধ বা সার্কিট পড়ার আগে রোধ আমরা পড়বো। রোধ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, এবং প্রস্থচ্ছেদের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক। তারপরে বলো তো ডায়মন্ড কয় নাম্বার চয়েস? ডায়মন্ডের মানটা বলো, ডায়মন্ডের মানটা বলো, দেখি পারো কিনা। ডায়মন্ড বা হীরার মানটা কত দেখি, মনে আছে কিনা? হীরা হচ্ছে ফার্স্ট চয়েস, 1 × 10⁻12। তারপরে গ্রাফাইটটা একটু কষ্ট করে মুখস্থ করবো, 2.5 × 10⁻6। গ্রাফাইট 2.5। সোনা রূপা তামা, সোনা রূপা তামা সবগুলার কিছু একটা, এটা কষ্ট করে মুখস্থ করবা, ইন্টু কত? সোনা রূপা তামা কিছু একটা হচ্ছে 10⁻8। ঠিক আছে। এরপর তোমাকে যদি বলি, আচ্ছা বলো তো যে বিদ্যুৎ প্রবাহ, এই বিদ্যুৎ প্রবাহের একক কি? শুধু একটা লেটার দিয়ে বোঝাও বিদ্যুৎ প্রবাহের একক। সবাই কমেন্ট করো, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। রোধের একক কি? এই যে রোধের একক কি বলো? রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে। এরপরে তোমাদের জন্য প্রশ্ন, রোধের একক তোমাদের জন্য প্রশ্ন। আচ্ছা বলো তো আধানের একক কি? আধানের যে সূত্রটা আমরা পড়ে আসলাম, আধান I = Q/T। এই যে আধান বা চার্জ, সেই চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম। সবাই কমেন্ট করো, চার্জের একক হচ্ছে কুলম। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাইকে পারতে হবে। চার্জের একক হচ্ছে কুলম। এরপরে আমরা আমাদের পরের টপিকে আসি। দেখো বর্তনী বা সার্কিট, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট টপিক। বর্তনী বা সার্কিট জিনিসটা, এই যে সার্কিট জিনিসটা অনেক কিছু দেয়া আছে, খুবই সংক্ষেপে বলি। সার্কিট কত প্রকার? তোমাদের বইয়ে এখানে কি দেয়া আছে এগুলো? ঠিক আছে, হ্যাঁ। সার্কিট বা বর্তনী জিনিসটা কি? সার্কিটটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একটা শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। শ্রেণী বা সমান্তরাল। তাহলে একটা সার্কিটের যদি আমি ছবি আঁকি, তোমাকে প্রত্যেকটা জিনিস আমি বলছি, আগে আমরা বোর্ডে আসবো, তারপরে স্লাইডে যাব, একটা একটা করে পড়বো। দেখো এই যে এটা একটা সার্কিট বা বর্তনী, এটা একটা সার্কিট বা বর্তনী। ধরো এখানে একটা অ্যামিটার, যেটা হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার ব্যবহার করি, সেই অ্যামিটার দিয়ে রাখলাম। সার্কিট বা বর্তনী, এটা হচ্ছে রোধ। তাহলে ধরো এই যে বস্তুটা, এই যে সার্কিটটা দেখতে, এই যে বর্তনীটা, এখান থেকে 5 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহ হয়, 5 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, আমি যদি এই জায়গাটার কথা আমি মনে করো যে নাই, এই জায়গাটা নাই, তোমার ফিগারে এই জায়গাটা নাই, তাহলে এই যে 5 বিদ্যুৎ বের হইলো, এটা পুরোটা ঘিরে আবার এখানে 5ই আসবে। এটাই হচ্ছে সার্কিটের বেসিক কনসেপ্ট। তোমার বিদ্যুৎ প্রবাহ যতটুকু শুরু হবে, মাঝখানে কোথাও যদি সার্কিট ভাঙা না থাকে, তাহলে যে বিদ্যুৎটা প্রবাহিত শুরু হবে সেটাই পুরোটা ঘুরে ঘুরে আবার তোমার বিদ্যুতের এন্ড পয়েন্টে, সার্কিটের এন্ড পয়েন্টে আসবে। সেটাই তোমাকে বলি, সার্কিটের ভিতরে বিদ্যুতের কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। যে পরিমাণ বিদ্যুৎ শুরুতে আসে, ঠিক সেই পরিমাণ বিদ্যুৎই ফিরে আসে। একটু কনফিউশন লাগলো তোমাদের, তাই না? স্লো, ঠান্ডা, হালকাভাবে চিন্তা করো। সবাই খুব মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও, আজীবন কাজে লাগবে। এটা হচ্ছে উচ্চ পটেনশিয়াল, এটা হচ্ছে নিম্ন পটেনশিয়াল। পুরোটা ঘুরে আসলো, তার মানে এটা একটা সার্কিট। উচ্চ পটেনশিয়াল, নিম্ন পটেনশিয়াল। তাহলে সার্কিটের প্রথম পয়েন্টটা কি? যে পরিমাণ বিদ্যুৎ উচ্চ পটেনশিয়াল থেকে শুরু যাবে, ধরো 5 গেল, ঠিক সেই পরিমাণ বিদ্যুৎই নিম্ন পটেনশিয়ালে ফিরে আসবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, সার্কিটের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি? আমার সার্কিটের ভিতরে যদি কোনো জায়গায় কোনো কাটা কিছু না থাকে, তাহলে সার্কিটের ভিতরে বিদ্যুতের কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। সার্কিটের ভিতরে অনেকে বলতে পারে, ভাইয়া তারেরও তো রোধ আছে। আমরা আমাদের 9, 10, 11, 12 লেভেলে তারের রোধটা ক্যালকুলেট করি না, সাধারণত ক্যালকুলেট করি না। তারের রোধ নিয়ে তোমার চিন্তাই করার দরকার নেই। তাহলে দ্বিতীয় পয়েন্ট।
এবং ওহমের সূত্রটা কি, দুইটা পয়েন্টে ওহমের সূত্র হবে কি, ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোনো দরকার নাই, ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। এটা হলো আমার বর্তনী, এবং বর্তনীর যে প্রত্যেকটা লাইন তোমার জানা দরকার সেই লাইন। এবার বর্তনী আবার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী বর্তনী, আরেকটা হচ্ছে সমান্তরাল বর্তনী। আরেকটা বর্তনী আছে শ্রেণী এবং সমান্তরাল মিক্স আপ, তোমাদের 9-10 বা এসএসসি লেভেলে কোনো দরকার নেই। বর্তনী কি, বর্তনী শ্রেণী বর্তনী, যদি রোধটা এই একটা লাইনেই রোধ থাকে, ধরো এখানে রোধ অ্যাড করলাম, এই যে রোধ বা বাধা, এখানে রোধ অ্যাড করলাম, একটা হচ্ছে আর, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। তাহলে যে বর্তনীতে এন্ড হচ্ছে একটাই সেটা হচ্ছে শ্রেণী বর্তনী। আর সমান্তরাল বর্তনী কি, সমান্তরাল বর্তনী ধরো এখান থেকে এরকম করে দুইটা এন্ড, একটা পয়েন্টে যে দুইটা এন্ড ভাগ হয়ে তারপরে আবার আরেকটা পয়েন্টে আসলো, প্লাস এন্ড মাইনাস এন্ড, এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। খুবই সিম্পল জিনিস, এখান থেকে ডিটেলসে আমরা কি লাগবে সেটা তোমাকে বলি, তাহলে এই জায়গাটা তোমার বেশি কমপ্লেক্স লাগবে না। এখান থেকে লাগবে কি, শ্রেণী বর্তনী। শ্রেণী বর্তনী আমরা দেখো এগুলো কিন্তু অলরেডি সব পড়ে আসছে, ভি ইকুয়ালস টু আইআর, তোমার অনেক কিছু লেখা থাকবে বইয়ে। তুমি যখন বইটা নিজে খুলবা, বিশ্বাস করো তোমার মনে হবে যে আমার পড়ার কিছু বাকিই নাই। ঠিক আছে, ভি ইকুয়ালস টু আইআর প্রত্যেকটা জিনিস জানে, এই যে ভি ইকুয়ালস টু আইআর, একই জিনিস বারবার বলছে। তাহলে শ্রেণী বর্তনী জিনিসটা কি, সমান্তরাল বর্তনী জিনিসটা কি, ধরো এই যে শ্রেণী বর্তনী, শ্রেণী বর্তনীর যে রোধ, শ্রেণী বর্তনীর যে রোধ, যে জিনিসটা আমরা শ্রেণী বর্তনীর রোধ আমরা কিভাবে হিসাব করব, ক্যালকুলেট করব। শ্রেণী বর্তনীর রোধ হচ্ছে, আগে তো তোমরা জানো যে শ্রেণী বর্তনীটা কি, একটা বর্তনী যেখানে একই লাইনে সবগুলো রোধ সাজানো থাকে, ধরো তিনটা রোধ একই লাইনে সাজানো আছে, তাহলে R1, R2, R3। তাহলে এই টোটাল যদি বলি এই বর্তনীর রোধ কত, তোমার এই বর্তনীর রোধ কত, খুবই সহজ না, শ্রেণী বর্তনী যে একটা পয়েন্টে সবগুলা রোধ সাজানো আছে, তাহলে রোধগুলো কি, যে হচ্ছে R1, R2, R3। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ বের করার নিয়ম খুবই সহজ, শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ শুধু যোগ করে দিবা 1, 2, 3। তাহলে এই রোধের ধরো এই আর এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3। তাহলে বলো তো এই শ্রেণী বর্তনীতে তুল্য রোধ কত, এই শ্রেণী বর্তনীতে তুল্য রোধটা কত। এই শ্রেণী বর্তনী তোমাদের একটু কঠিন লাগতে পারে, চ্যাপ্টারটা একটু জটিল, এই জন্য প্রথমে পড়ালাম, সময় একটু লাগতে পারে, একটু কষ্ট করে ক্লাসটা করো। তোমার 9-10 লেভেলে কোনোদিন আর এই চ্যাপ্টারের সৃজনশীল বলো এমসিকিউ বলো যে টপিকগুলো পড়াচ্ছি একটাও ভুল হবে না। R1 যোগ R2 যোগ R3 শ্রেণী বর্তনীতে রোধ, শ্রেণী বর্তনীতে রোধ, ক্লিয়ার না? কিন্তু যদি সমান্তরালের কথা চিন্তা করো, তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সমান্তরাল বর্তনী দেখো, এই যে এই ফিগারটা দেখো, সমান্তরাল বর্তনীতে কিন্তু ধরো এখান দিয়ে একটা বিদ্যুৎ যাচ্ছে, এই পয়েন্ট দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, কিছু এই দিক দিয়ে ঢুকবে, কিছু এই দিক দিয়ে ঢুকবে, কিছু এই দিক দিয়ে ঢুকবে, অর্থাৎ এরকম সেন্ট্রাল কোনো পয়েন্ট নাই সমান্তরাল বর্তনীতে, সেন্ট্রাল কোনো পয়েন্ট নাই। খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, সমান্তরাল বর্তনীতে হচ্ছে 1/r ইকুয়ালস টু, দেখো 1/r ইকুয়ালস টু 1/r1 যোগ R2 যোগ R3। অর্থাৎ ধরো তোমাকে যদি আমি ফিগারটা একটু এঁকে দেখাই, তাহলে তুমি দেখতে পারবা, ধরো এটা হচ্ছে সমান্তরাল বর্তনী, তোমার তিনটা রোধ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার তিনটা রোধ আবার একটা পয়েন্টে মিলিত হলো। তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, যে আমাদের বোর্ডটা কাজ করছে না, তোমাদের কাছে 2 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। সেই মুহূর্তে আমাদের বোর্ড ঠিক হওয়া পর্যন্ত তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাও, আমরা একটু দেখি যে হচ্ছে। আমি খুবই দুঃখিত, আমাদের যে হচ্ছে তোমাদের স্লাইড বোর্ডটা এটা একটু কোনো কারণে কালেকশন লস হয়েছে। তোমাদের কাছে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তোমাদের সবাই কমেন্ট করে জানাও যে হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে দেখি তোমাদের কমেন্টগুলো আমরা একটু দেখি যে হচ্ছে কি অবস্থা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। এই ছোট ছোট বাচ্চারা তোমরা আবার ক্লাস ছেড়ে চলে যেও না, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুব তাড়াতাড়ি শেষ হবে।
তাহলে আমাদের হচ্ছে ক্লাস চলে আসছে, তাহলে চলো আমরা শুরু করি, ঠিক আছে? কমেন্টগুলো যারা কষ্ট করে কমেন্ট করলে একটু কমেন্টগুলো দেখে আসি। একজন বলেছো ভাই আপনাকে ফ্রিতেই সময় দিয়ে দিলাম, ধন্যবাদ দেওয়া লাগবে না, ঠিক আছে? তোমাকে তারপরে ফ্রিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে? তারপরে একজন কমেন্ট করেছে হচ্ছে ভাইয়া ছোট না তো, কি ছোট, ঠিক আছে হবে কিছু একটা, কোনো সমস্যা নেই। তাহলে চলো দেরি না করে হচ্ছে পড়তে থাকি। এই ডায়মন্ডের মানটা আবার লিখো, সবাই কমেন্ট করো, আমি তো তখন বের করি যে ডায়মন্ড বা হীরার আপেক্ষিক রোধের মান কত। তাহলে সমান্তরাল বর্তনী, আমরা সমান্তরাল বর্তনী জাস্ট হচ্ছে সূত্রটা জানলাম। সমান্তরাল বর্তনী থেকে তোমার খুব বেশি ডিটেলস আসলে দরকার নাই। এবার এই যে টপিকটা এখন আমরা যেটা পড়বো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের 9-10 থাকবে, 11-12 থাকবে, তুমি বুয়েটে পরীক্ষা দাও, মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও, এই পরীক্ষাটা, এই যে সামনের যে 5 মিনিট তোমার জন্য পড়া একেবারে ফরজ, ঠিক আছে? তোমার জন্য পড়া হচ্ছে একেবারে ফরজ। আমরা খুবই স্লোলি এই জায়গাটা পড়বো। কারো যদি ডাউট থাকে 100 বার কোশ্চেন জিজ্ঞেস করবো, আমি 100 বার তোমাদের সলিউশন দিব, তারপরেও যাতে এটা না বুঝে তোমরা না দেবো। ধরো প্রথমে আমরা একটু নিচের লাইন থেকে শুরু করি। ক্ষমতা বা পাওয়ার জিনিসটা কি? ক্ষমতা বা পাওয়ার জিনিসটা কি সেটা আমরা যদি দেখি, পাওয়ার জিনিসটা কি? পাওয়ার বা পি হচ্ছে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। পাওয়ার পি হচ্ছে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, কাজ করার হার। অর্থাৎ কোনো একটা কাজ আমরা যে সময় করতে পারি, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এই জিনিসটা খুবই মনে রাখো। পি ইকুয়ালস টু পাওয়ার বা ক্ষমতা হচ্ছে কাজ করার হার, কাজ বা হচ্ছে ওয়ার্ক, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এবং কাজের পরিমাণটা কি? কোনো একটা বিদ্যুৎ বর্তনীতে কাজের পরিমাণটা কি? কাজ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু ভি, অর্থাৎ কতটুকু বিভব পার্থক্য আছে এবং কতটুকু চার্জ আছে, ভি কিউ। এই দুইটা পয়েন্ট আমার সঙ্গে তোমরা 10 বার পড়ো, তাহলে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। এই দুইটা পয়েন্ট আমি তোমাদের বোর্ডে কর্নারে লিখে দিচ্ছি। যে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এবং 2 নাম্বার পয়েন্টটা কি? কাজ ইকুয়ালস টু হচ্ছে এই যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ইনটু হচ্ছে চার্জ, ভি কিউ। আমি একটু ডিটেলসে লিখে দিই। কাজ ইকুয়ালস টু বিভব পার্থক্য ইনটু কিউ হচ্ছে চার্জ। কাজ ইকুয়ালস টু বিভব ইনটু চার্জ, অর্থাৎ কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, সবাই নোট করো, ভি ইনটু কিউ। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে ক্ষমতা পি ইকুয়ালস টু ডাব্লিউ বা কাজ বাই সময়। এই দুইটা পয়েন্ট আমরা লিখলাম না? তোমাদের মুখস্থ করার জন্য তোমাদের হচ্ছে 30 সেকেন্ড সময়। তোমাদের মুখস্থ করার জন্য এই দুইটা পয়েন্ট হচ্ছে 30 সেকেন্ড সময়। খুবই ধীরে ধীরে মুখস্থ করো। এবার তাহলে একটু ধীরে ধীরে আসি। এই জায়গাটা কিন্তু পারতেই হবে তোমাকে, একটু ধীরে ধীরে করার চেষ্টা করি। দেখো তো, আমি কি লিখতে পারি না যে হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু জানি ভি ইন্টু কিউ, অর্থাৎ বিভব আর হচ্ছে চার্জ, বিভব আর চার্জ। তাহলে আমি লিখতে পারি না ডাব্লিউকে, জাস্ট ডাব্লিউর পরিবর্তে লিখলাম ভি ইন্টু কিউ বাই হচ্ছে টি। ডাব্লিউর পরিবর্তে পিটা, ডাব্লিউর পরিবর্তে আমি লিখলাম হচ্ছে ওই যে ডাব্লিউ ভি ইন্টু কিউ বাই টি। এবার আমরা কিন্তু অনেক আগে পড়ে আসছিলাম একটা জিনিস, মনে আছে? আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি। ওই যে বিদ্যুতের প্রবাহ আই, একেবারে একটা ছবি দিয়ে বুঝাচ্ছিলাম যে এরকম ছবি, এর ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ নিচে হচ্ছে টি সময়, বিদ্যুতের প্রবাহ আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এই যে কিউ বাই টি, এই জায়গাটা যদি আমি তুলে দেই, তাহলে লিখতে পারি না পি ইকুয়ালস টু ভি আই, যেহেতু আমরা বললাম যে আই ইকুয়ালস টু কিউ বাই টি। এই পর্যন্ত কি আমরা লিখতে পারি? তোমরা খুব ভালো করে দেখো। 1 নাম্বার পয়েন্টের ডেরিভেশন, 2 নাম্বার পয়েন্টের ডেরিভেশন, 3 নাম্বার পয়েন্টের ডেরিভেশন,
পি ইকুয়ালস টু ভি বাই আই লিখতে পারি, এই জায়গাটা পর্যন্ত লিখতে পারি, পি ইকুয়ালস টু ভি বাই আই। দেখো পি ইকুয়ালস টু এই পয়েন্টটা পর্যন্ত তো লিখতে পারি। আবার আমরা অনেক আগে পড়ে আসছি যেখানে আবার একটা ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, তার মানে এই যে আমাকে যদি ভিটাকে আমি তুলে দেই, ভি ইকুয়ালস টু আই আর আমি জানি, তাহলে ভিটাকে যদি তুলে দিই তাহলে বলতে পারি না পি ইকুয়ালস টু আই আর, এবং ওই যে আগের আই আর নতুন আই আর, আই আর আগের নতুনটা, এবং আই ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। তাহলে এই যে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, পি বা ক্ষমতা ইকুয়ালস টু আই স্কোয়ার আর, কিভাবে আসলো বুঝলা? খুবই সহজভাবে একটা একটা করে, যাদের হচ্ছে একটু কষ্ট লাগছে বোঝার জন্য চোখ বন্ধ করে তুমি এই লাইন মুখস্থ করে ফেলো, আর যাদের একটু বুঝতে ইচ্ছা করে তাদের জন্য তো বুঝাই বললাম। যদি আরো সমস্যা হয় তোমরা হচ্ছে ক্লাস শেষে এই জায়গাটুকু একটু রিক্যাপ করে আবার দেখো। দেখো পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এই যে একটা আই দুইটা আই ইকুয়ালস টু আই স্কোয়ার, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। আবার আরেকটা জিনিস দেখো যে আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আমরা যদি হচ্ছে পি ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার, মানে এই যে দেখো আই এর মানটা কি, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর না, আই ইকুয়ালস টু, শুধু এখানে এই আইটা তুলে দিলাম, এই যে এখানে ভি ইকুয়ালস টু সরি, এখানে শুধুমাত্র এই যে আইটা তুলে দিলাম, এখানে আইটা তুলে দিলাম, আই স্কোয়ার আর এর আই এর মানটা বসাই দিলাম ভি বাই আর, তাহলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে পির মান আমরা পাইলাম দুইটা, এই জায়গাটা একটু জটিল লাগলো। দেখো পির মান তুমি দুইটা লাইন মুখস্থ করো, পির মান হচ্ছে একটা পির মান হচ্ছে এই যে ভি স্কোয়ার বাই আর, এবং একটা পির মান হচ্ছে একটা আই স্কোয়ার আর, একটা পির মান হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে এই যে যেটুকু অংশ এটুকু আমরা কি পারলাম, এবং পির মান, পির তিনটা মান, 1 নাম্বার মান, 2 নাম্বার মান, 3 নাম্বার মান। তোমরা একটু দেখো, আমি কিন্তু ডিটেলসে প্রত্যেকটা জিনিস দেখালাম কিভাবে আসলো। যদি বুঝতে ইচ্ছা না করে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো, কোনো দরকার নাই। কেন এটা বললাম যে হচ্ছে যে এখানে তোমাদের দুইটা ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই ম্যাথটা আমরা সবাই করব। তাহলে আমাদের সূত্রগুলো তো মনে আছে, তাই না? তোমরা সূত্রগুলো যদি বুঝে হোক না বুঝে হোক তোমরা আরেকবার যখন দেখবা তখন বুঝে যাবা। তাহলে দেখো তো 100 ওয়াট, ওয়াট মানে কি, 100 ওয়াট মানে হচ্ছে ক্ষমতা একটা জিনিস চাইছে, ক্ষমতা দিয়ে বলছে একটা বাল্বে রোধ কত, রোধ চাইছে কি, রোধটা কত। আমরা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, কিন্তু এখানে তো কোনো ভির মান দেয়া নেই। তাহলে এইরকম ম্যাথে কি করবা, আমরা জানি আমাদের বাসাবাড়ির বিদ্যুতের ভোল্ট হচ্ছে 220, মুখস্থ একেবারে জানতেই হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। বাসাবাড়ির ভোল্টেজ হচ্ছে 220, এই যে 220 তোমার বইয়ের প্রশ্ন দেয়া আছে। তাহলে জাস্ট মানটা বসালেই হবে, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু এটা এখানে যাবে সরি, আর ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই, এখানে দেখি আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এরকম মান তোমার ক্যালকুলেটর লাগে, ক্যালকুলেটর যেহেতু তোমাদের মেডিকো জুনিয়র চ্যাম্পে থাকবে না, আমি এই চ্যাপ্টারটা এমনভাবে পড়াচ্ছি যাতে কোথাও আর কখনো ঠেকতে না হয় এই মানটা। আবার ঠিক তেমনি পরের কোশ্চেনটা দেখো যে 60 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, প্রতিদিন কত ঘন্টা, 5 ঘন্টা 30 দিন। তাহলে সময়টা কি, এই যে দুইটা গুণ হবে না? তাহলে পরের পেজে যদি আমি দেখি, পরের পেজে দেখি যে হচ্ছে আমার তো দেয়া আছে ক্ষমতা কত, ক্ষমতা দেয়া আছে 60 ওয়াট, এবং সময়টা হচ্ছে 5 ঘন্টা 30 দিন, 5 ঘন্টা 30 দিন। এই যে 5 এবং 30 আমি গুণ করলাম, তাহলে ক্ষমতা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি কাজ করার হারকে ক্ষমতা বলে, যে ডাব্লিউ বাই টি, কাজ করার হারকে বলা হয় ক্ষমতা, তোমরা অলরেডি জানো। তাহলে ক্ষমতা তো জানি, ক্ষমতা দেওয়া আছে, তাহলে কাজ ইকুয়ালস টু কি, কাজ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু পি গুণন টি। ঠিক তেমনি ডাব্লিউ ইকুয়ালস টু পি গুণন টি, যে হচ্ছে পি কত, পির মান দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট, এবং সময়টা তোমার যেটা দেওয়া আছে সেটা। তাহলে এই যে যেটুকু আমরা বললাম সেটুকু আমরা পারবো, যেটুকু বললাম সেটুকু পারবো না, যেটুকু বললাম। এবং তারপরে বিদ্যুৎ পরিবহন খুবই সহজ জিনিস, আমরা এটা প্রথমে ক্লাসে প্রথমে বলছি
যে তোমার বাসায় একটা বাসা থেকে তোমার হচ্ছে বিদ্যুৎ যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে তোমাদের বাসার সামনের যে হচ্ছে পিলার, সেখানে বিদ্যুৎ খুব সহজে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া নিয়ে আসতে হলে কি করতে হবে? আমার ভোল্টেজ বেশি করতে হবে, আমার যেখান থেকে বিদ্যুৎটা ছাড়া হচ্ছে সেখানকার ভোল্টেজ বেশি করতে হবে। তাহলে এই যে ভোল্টেজ বেশি করা, সেটাকে বলা হচ্ছে স্টেপ আপ। ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজটা বেশি করি। ট্রান্সফরমার ভোল্টেজ স্টেপ আপ, তোমার বিদ্যুৎ কেন্দ্র থেকে তোমার বাসার সামনের পিলারে বিদ্যুৎ পাঠানোর জন্য ভোল্টেজটা অনেক বেশি করা হয়। যত বেশি ভোল্টেজ তত বেশি বিদ্যুতের প্রবাহ, সুতরাং আমার রোদ হচ্ছে বিদ্যুৎটা নষ্ট করতে পারতেছে না। তাহলে এই জন্য স্টেপ আপ ট্রান্সফরমার। আবার তোমার নিজের বাসায় যখন বিদ্যুৎ আসবে, তোমার কারেন্টের লাইন থেকে তোমার বাসায় যখন বিদ্যুৎ আসবে, তখন তোমার বাসায় তো যন্ত্রপাতি খুবই সেন্সিটিভ না, যন্ত্রপাতি তো খুব সেন্সিটিভ, তখন ওই হাই ভোল্টেজের বিদ্যুৎ তুমি বাসায় কি করবা? সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেটা হচ্ছে কি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এগুলোই তোমার হচ্ছে একটু ডিটেলসে আমি যেগুলো বললাম সেগুলো তোমার খুব সুন্দর করে লেখা আছে। এবং লোডশেডিং জিনিসটা কি? লোডশেডিং হচ্ছে ধরো তোমার বিদ্যুতের সাপ্লাই আছে 100, তোমার লাগে হচ্ছে 150। এখন যেটুকু সময় তুমি বিদ্যুতের সাপ্লাই পাবা না, বন্ধ রাখা হবে, সেটা হচ্ছে লোডশেডিং। তাহলে ফিগার দিয়ে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার কখন ব্যবহার করব? তোমার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র থেকে লাইনে যখন যাবে, বিদ্যুতের রোধটা কমানোর জন্য স্টেপ আপ। আবার তোমার বাসায় যখন আসবে তখন হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজটা কি? বিদ্যুতের বিভব বাড়ানো। লিখে রাখো, সবাই লিখে রাখো, ট্রান্সফরমারের বিভব পার্থক্য বাড়ানো। স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার এবং লোডশেডিং। এর সঙ্গে আমাদের এই যে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন চ্যাপ্টারটা শেষ হলো। সবাই কি পারবা? তাহলে দেখি যে তোমাদের কমেন্টগুলো একটু দেখি। তোমাদের জন্য হচ্ছে 1 মিনিটের একটা ব্রেক, আমরা সেই সময় হচ্ছে কমেন্টগুলো চেক করি এবং পরবর্তী চ্যাপ্টারের জন্য প্রস্তুতি নিই। পরের চ্যাপ্টারটা খুব সহজ, প্যারা হবে না, খুব সহজ। পরের চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি পড়তে পারবো। তাহলে সে পর্যন্ত আমরা একটু দেখি যে তোমাদের কি অবস্থা। সরি। একজন বলেছে ভাইয়া ম্যাথগুলো একটু করে দেন। তোমাদের ম্যাথগুলো খুবই সহজ। আমি তোমাকে তোমার পি বা হচ্ছে ক্ষমতা দেয়া আছে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। পি বা ক্ষমতা তোমার প্রশ্নে দেয়া থাকবে যে হচ্ছে তুমি যদি মানটা দেখো যে কত ওয়াট বিদ্যুৎ, এত ওয়াট বিদ্যুতের এত ওয়াট, ওয়াট মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা ইকুয়ালস টু কি? কাজ বাই সময়। ঠিক আছে, কাজ বাই সময় হচ্ছে কাজ করার হার। তাহলে কি কাজ, তোমাকে যদি বলে এখান থেকে কাজ বের করো, কতটুকু কাজ হচ্ছে, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। তোমার কোশ্চেনের সময়ও দেয়া আছে, তোমার কোশ্চেনের ক্ষমতাও দেয়া আছে, শুধু গুণ করে দিবা। কমপ্লেক্স পাবার কোনো কারণ নেই। তুমি শুধু বাসায় যে একবার রিডিং পড়ো, রিডিং পড়লে দেখবা তুমি পারবা। এরপরে আসো যে হচ্ছে 7ম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এইটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, এখান থেকেও 5টা প্রশ্ন আসবে, তোমরা অলরেডি জানো। তাহলে প্রশ্নটা আমরা চ্যাপ্টারটা একটু ডিটেলসে পড়ি। যে এটা একটা স্লাইড দিয়ে খুবই সুন্দরভাবে পড়ানো সম্ভব। আমরা কিন্তু আমাদের চ্যাম্পে যে টপিকগুলো আছে সেগুলো শুধু পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, দেখি একটু কমেন্ট চেক করি। ক্যালকুলেটর ম্যাথ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে না। আমি চেষ্টা করলাম যে তোমাদের যাতে এই চ্যাপ্টারটা এসএসসি পরীক্ষার জন্য একবারে শেষ হয়ে যায়, এই জন্য কিছু কিছু ম্যাথ করাইলাম। ক্লাসটা একটু লেন্দি হলো, তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? ওটা ক্যালকুলেটর নিয়ে চিন্তা করার দরকার নেই। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর লাগে এমন ম্যাথ আসে না, বা তোমাদের মেডিকেল চ্যাম্পেও আসবে না, ঠিক আছে? তাহলে তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা খুবই সহজ। তরঙ্গ জিনিসটা খুব ভালো করে মনোযোগ দাও। তরঙ্গ জিনিসটা খুবই সহজ। ধরো তুমি কখনো পুকুরে ঢিল ছুড়ছো, পুকুরে ঢিল ছোড়ার পরে দেখবা যে ঢেউটা একবারে পাড়ে এসে চলে যায়। ধরো তুমি এক জায়গায় ঢিল ছুড়লা, সেই ঢেউটা পাড়ে চলে যায়। কচুরি পানা যেগুলো আছে, কচুরি পানাগুলো লাফালাফি করে, এগুলো ধরো কচুরি পানা লাফালাফি করে। কিন্তু তাহলে তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা হচ্ছে যা একটা প্রক্রিয়া, যেখানে যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। তাহলে তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে
শক্তি স্থানান্তরিত হয়, শক্তি চলে যায়। কিন্তু দেখো এই কখনো দেখছো ঢিল ছোড়া পরে কচুরিপানাগুলো শেষ চলে যায়? তরঙ্গ তো যাচ্ছে, ঢেউ তো যাচ্ছে, ঢেউয়ের সঙ্গে কি কচুরিপানাও চলে যায়? কচুরিপানা কিন্তু যায় না, কচুরিপানা ওই জায়গায় থেকে উপরে নিচে লাফালাফি করে। অর্থাৎ যে আমার যে বস্তুগুলো আছে বা ওই যে মাধ্যমের যে বস্তুকণাগুলো, সেগুলো পার্মানেন্টলি ডিসপ্লেস করে না, অর্থাৎ সেগুলোর অবস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে বস্তুগুলো, যেটার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কিন্তু বস্তুগুলা আর মাধ্যম পার্মানেন্টলি জায়গা চেঞ্জ করে না। ঠিক আছে, এটুকু হলে, এটুকু তো বুঝলাম। তাহলে এই যে লাইনটা, এই লাইনটার এই একটা লাইন দিয়ে আমরা পুরোটা আমরা কভার করতে পারি। দেখো যে হচ্ছে কিছু লাইন আছে যে তরঙ্গের উদাহরণগুলো কি, এটা মুখস্থ করার জন্য, এগুলো তোমরা বাসায় মুখস্থ করবা, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য যদি আমরা পড়ি, তরঙ্গের বৈশিষ্ট্য, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। যেমন ঢেউয়ের সামনে আগানোর জন্য পানির দরকার হয়, সরি, ঠিক আছে। এই যে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়, যেমন পানিতে ঢেউ, স্প্রিং এ তরঙ্গ পাঠানো হলে, তারপর দড়ির তরঙ্গ, আমরা যে শব্দ শুনি সেই শব্দ তরঙ্গ, এটা হচ্ছে মাধ্যমের তরঙ্গ। মাধ্যম দরকার হয়, অর্থাৎ তরঙ্গের জন্য কি দরকার হয়? বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমের দরকার হয়। দ্বিতীয় পয়েন্টটা কি? তরঙ্গের সাথে সাথে সরে যায় না, ওই যে জায়গা চেঞ্জ করে না। দেখো আমরা কিন্তু একটা ছোট একটা ফিগার দিয়ে পুরো জিনিসটা পড়ে ফেললাম। তরঙ্গ জায়গাটা চেঞ্জ করে না, যেখানে ছিল সেখানে থাকে। এরপরে দেখো যে হচ্ছে তরঙ্গের যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যায়। এখানে একটা শক্তির সূত্র আছে, যেটা তোমাদের 9, 10 এর জন্য গুরুত্বপূর্ণ না, এইচএসসি লেভেলের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা পড়বা, ঠিক আছে, তোমরা পড়বা যে হচ্ছে এই যে তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের বিস্তার, শক্তি হচ্ছে তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। কেন হচ্ছে, কি হচ্ছে, এখন তোমাদের 9, 10 এ কিচ্ছু দরকার নেই, শুধু লাইনটা ঠোঁটস্থ করো, একেবারে মুখস্থ করে ফেলো। ঠিক আছে, তোমরা যখন 11, 12 আসবা তখন এটা একটু ডিসক্রিপশন লাগবে, এখন দরকার নেই, যা আসবে আমরা শুধু তা পড়বো। তারপরে হচ্ছে বিভিন্ন তরঙ্গের বাতাসের বেগ। ধরো বাতাসের তরঙ্গ, শব্দের তরঙ্গ, পানির তরঙ্গ, ঢেউয়ের তরঙ্গ, দড়ির তরঙ্গ, সবগুলোর মান কি এক হবে? সবগুলার যে একই গতিতে যাবে? যাবে না। সেটাই বলছে যে কোনটার মান কত, বিভিন্নটার মান বিভিন্ন রকম। বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 বাতাসে, এবং পানিতে হচ্ছে 1493। খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। বাতাসে কত সবাই কমেন্ট করে জানাও দেখি। ক্লাসে ওরা তোমরা কি জেগে আসছো নাকি ঘুমাই গেছো? ফিজিক্স ক্লাস নিলে এই এক সমস্যা, যে মানুষজন মনে করে যে ফিজিক্সের ক্লাসে একটা নেওয়ার পরে ভাই আর মাথায় কিছু ঢুকতেছে না। তোমরা কি আসো নাকি বেঁচে আসো নাকি মরে গেলা? দেখি তোমরা কি বেঁচে আছো নাকি। তোমরা বেঁচে আসো? আচ্ছা ঠিক আছে, তুই একজন একটু হানা করো যে বুঝি না, স্টুডেন্টরা একেবারে ঘুমায় যায় নাই, তাই না? ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন করার টেনশন তোমাদের এখনই কেন? রেজিস্ট্রেশন মেডিকো, আমি তোমাদের ক্লু দেই, মেডিকো পেজে মেসেজ দাও যে ভাই আমি রেজিস্ট্রেশন করতে পারছি না। তোমাদের প্রত্যেকে মেডিকো পেজ থেকে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে, কিভাবে রেজিস্ট্রেশন করবা, কি করবা, পুরো ডিটেলস জানুন। যে কোনো সমস্যা মেডিকো পেজে একটা মেসেজ দাও, মেডিকোর যে নাম্বারগুলো সে নাম্বারগুলোতে কল দাও, তোমাকে সাহায্য করা হবে। এটা নিয়ে ক্লাসের মাঝখানে টেনশন করার কোনো দরকার নেই। একজন বসে আধা মরা হয়ে গেছে, ঠিক আছে, আমি দেখতেছো না কিরকম কাশি পাচ্ছে, তোমাদের সঙ্গে তো আমিও আধা মরা হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো, বেশি নাই, আর মাত্র 15 মিনিটের মতো আছে। এই চ্যাপ্টারটা খুব ছোট, শুধু কষ্ট করে পড়ো। যে বৈশিষ্ট্যগুলো আমরা সবগুলো জানলাম, যে হচ্ছে কোনটার বৈশিষ্ট্য কি হবে। তারপরে প্রতিফলন এবং প্রতিসরণ। তরঙ্গ প্রতিফলন এবং প্রতিসরণ করে। প্রতিফলন এবং প্রতিসরণ তোমরা তো অলরেডি জানো, যে হচ্ছে আমরা গ্লাসে কোনো একটা কাচে যেটা পাই সেটা হচ্ছে প্রতিফলন। কাচে বলতে আয়নায় যেটা পাই সেটা হচ্ছে প্রতিফলন, আর প্রতিসরণ হচ্ছে একটা মাধ্যম থেকে তরঙ্গ যখন অন্য মাধ্যমে যায়, একটা মাধ্যম থেকে তরঙ্গ যখন অন্য মাধ্যমে যায়, এটা দিক সামান্য একটু দিক চেঞ্জ হয়। ধরো এটা পানি থেকে বাতাস মাধ্যমে ধরো শব্দ তরঙ্গ যখন যাবে, এটা সামান্য একটু দিক চেঞ্জ হবে, এটাকে বলা হচ্ছে প্রতিসরণ। তরঙ্গ প্রতিফলনও হয় এবং
প্রতিসরণ হয় এবং তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন, নট নেসেসারিলি তোমাদের হচ্ছে নট নেসেসারি এইচএসসি লেভেলে। শুধু মনে রাখো যে তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন, তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপরিপাতন। তাহলে এই যে 5টা পয়েন্ট আমরা একটু রিক্যাপ করি। সবাই কমেন্ট করো, ঘুমায় গেছো? এবার আমি একটু দেখি কমেন্ট করে তোমাদের ব্যাপারটা দেখি। প্রথম থেকে সবাই কমেন্ট করো যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি নিয়ে যায়? তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি নিয়ে যায়? তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি নিয়ে যায়? প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, যে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি নিয়ে যায়। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন যে হচ্ছে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যে গেল, জায়গাগুলো, মাধ্যমের যে বস্তু কণাগুলো, এগুলো কি একেবারে পার্মানেন্টলি ডিসপ্লেস হয় কিনা? পার্মানেন্টলি ডিসপ্লেস হয় কিনা? তোমাদের দ্বিতীয় প্রশ্ন, তোমাদের দ্বিতীয় প্রশ্ন, পার্মানেন্টলি ডিসপ্লেস হয় কিনা। এরপরে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, এরপরে তোমাদের জন্য হচ্ছে তৃতীয় প্রশ্ন যে হচ্ছে এই যে আলোর বায়ুতে শব্দের বেগ কত, বাতাসের শব্দের বেগ কত? তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, বাতাসের শব্দের বেগ কত? একজন বলছে ভাই আপনি সোয়েটার পরেন, আমার আপনাকে দেখে ঠান্ডা লাগছে। ছেলে পেলে না, তোমার হচ্ছে অ্যাটলিস্ট ভাবছো যে না ভাইয়া ঠান্ডা লাগতে পারে, এই জন্য তোমাকে ধন্যবাদ, ঠিক আছে? আসো, তারপরে হচ্ছে শব্দ এবং তরঙ্গ। শব্দ এবং তরঙ্গ, এই রুমে একটা বদ্ধ রুমে ক্লাস নিচ্ছি তো, মানে আলো বাতাস একেবারে বেশ কম, ঠিক আছে? ঠান্ডা না, উল্টা গরম লাগছে, সোয়েটার পরলে সোয়েটার পরলেই মারা যাবো, এরকম একটা অবস্থা। দেখো যে হচ্ছে শব্দ ও তরঙ্গ, শব্দ ও তরঙ্গ। তরঙ্গ হচ্ছে দুই প্রকার, তরঙ্গ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তরঙ্গের প্রকারভেদ খুবই সিম্পল করে পড়াচ্ছি, ঠিক আছে? তুমি শুধু পিডিএফটা যখন পড়বা তখন তোমার খুব ইজি লাগবে। তরঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য, দেখো এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা দেখো, আর একটা এটা একটা তরঙ্গ, দেখো এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। ধর একটা তরঙ্গ হচ্ছে এই যে এ বি কে ধাক্কা দিচ্ছে, বি সি কে ধাক্কা দিচ্ছে, ডি কে ধাক্কা দিচ্ছে, ই কে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ তরঙ্গের দিক যেটা, শক্তির প্রবাহের দিকও একই। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য লংগিটিউডিনাল, ঠিক আছে? দরকার নেই ইংলিশ টার্মটা এখন। এ বি কে ধাক্কা দিচ্ছে, বি সি কে ধাক্কা দিচ্ছে, সি ডি কে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? এইভাবে তোমরা ওই যে ইয়াতে ক্লাসে যখন টিচার পড়া ধরে, তখন তুমি যদি টিচার বলে এই তুমি বলো, তখন বলে ও তুমি নিজে পিছনে তাকাও, কেউ কিন্তু বলে না যে আমি বলি, পিছনে তাকায় যে হ্যাঁ আমাকে তো বলেনি, পিছনের জনকে মনে পড়ছে, পিছনের জন মানে আবার সেও পিছনে থাকে, আমাকে তো বলেনি, পিছনের জন, এরকম করে একেবারে শেষের বেঞ্চের স্টুডেন্টটা ধরা খায়। তাহলে যে এই যে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে একই দৈর্ঘ্য বরাবর, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আর আরেকটা তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে প্রস্থ বরাবর। ধরো এটা যদি আমি চিন্তা করি প্রস্থ, তার মানে আমার যে তরঙ্গের দিকটা শক্তির প্রবাহের দিকের সঙ্গে পারপেন্ডিকুলার, তরঙ্গের দিকে এরকম, শক্তি প্রবাহের এবং হচ্ছে তরঙ্গের দিক হচ্ছে এরকম এবং শক্তি প্রবাহের দিক হচ্ছে সামনের দিকে। তাহলে এই যে প্রস্থ বরাবর জাস্ট বোঝানোর জন্য এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আলোক তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ, তোমার ঢেউ দড়িতে যে এরকম এরকম করতলা, দড়ি হচ্ছে ঢেউ খেললো, সেটা কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ, অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে তোমার বিভিন্নটা দেয়া আছে, তোমার ঢেউ, পানির ঢেউ, তারপর হচ্ছে দড়ি। তাহলে এই যে অনুপ্রস্থ তরঙ্গ, পানির ঢেউ, এই যে যেটুকু বললাম পারবা না, এগুলো অনেক বর্ণনা করে বিশাল বিশাল বর্ণনা দেয়া আছে, কোনো দরকার নেই। তারপর হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি। তুমি যদি আমার আগের ক্লাসটা করে থাকো তোমরা, সেখানে আমি কিন্তু একটা কথা বলেছিলাম, ভেলোসিটি বা বেগ ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, অর্থাৎ কোনো একটা তরঙ্গের গতি, বেগ, এটা ডিটেলসে এখানে অনেক কিছু দেয়া আছে, পড়িও না, বুঝছো? প্যাচ লাগবে। আমি যেটুকু বলি মনে রাখো, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। কোনো একটা তরঙ্গের গতি ভি ইকুয়ালস টু কম্পাঙ্ক, এফ তে হচ্ছে কম্পাঙ্ক, মানে একটা কাঁপতেছে না তরঙ্গটা, তো কাঁপে 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 এখন 1 সেকেন্ডে কতবার কাঁপে সেটা হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কতবার কাঁপে সেটা হচ্ছে এফ, কতবার কাঁপে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? তোর এই পয়েন্টটা থেকে একটা তরঙ্গ শুরু হলো, এরকম একটা তরঙ্গ,
এই একটা পয়েন্টটা থেকে অনুরূপ আরেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ধরো এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম না, তারপর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা সেম না, তাহলে একটা পয়েন্টটা থেকে অন্য পয়েন্টের যে দূরত্ব সমফেজে সমদশার অন্য একটা পয়েন্টের যে দূরত্ব, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গটার দৈর্ঘ্য, একটা তরঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে, ডিটেলসে দেওয়ার দরকার নেই, খুবই সিম্পল, একটা তরঙ্গের দৈর্ঘ্য, সেটাকে বলে হচ্ছে ল্যামডা। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সবাই আমার সঙ্গে 5 বার বলো, ঠিক আছে, কথা না বলে 5 বার বলো ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সবাই একসঙ্গে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি অর্থাৎ তরঙ্গের বেগ, ভি ইকুয়ালস টু এফ মানে হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা। ম্যাথ কিভাবে আসবে? ভির মান দেওয়া থাকবে, এফ এর মান দেওয়া থাকবে, ল্যামডার মান দেওয়া থাকবে, খালি দুইটার মান দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে। অত কঠিন করে চিন্তা করবে না, খুব সিম্পল। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভির মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, ল্যামডার মান বের করে ফেলবো, ক্যালকুলেটরে বসাবো, যা আসবে তাই, নো প্যাচ। তারপরে এখানে কি কি চেঞ্জ হয়? ধরো একটা বস্তু, একটা তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন বেগটা চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হবে না। এই লাইনটা মনে রাখবা যে কম্পাঙ্ক চেঞ্জ হবে না। তাহলে যেটুকু আমরা পড়লাম, একটু বইয়ে পড়ি, যে তরঙ্গের কোনো একটা দশা থেকে পরবর্তী একই দশার মাঝে যে দূরত্ব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা তো পড়ছি যে এটা এক দশা, এটা আর এটা সেম পয়েন্ট, এক দশা থেকে আরেকটা দশার মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা পারি তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি। আবার বলছে পর্যায়কালে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে, সেটাও তরঙ্গ দৈর্ঘ্য। আমরা বলছি যে হ্যাঁ, মানে একটা কাপার সময় যেটুকু দূরত্ব যায়, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, পারলাম। তারপর প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে, এক সেকেন্ডে যত দূর যায়, সেটা হচ্ছে তরঙ্গের বেগ, এটাও আমরা জানলাম, এক সেকেন্ডে যত দূর যায় সেটা হচ্ছে তরঙ্গের বেগ। এবং এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক সবসময় সমান থাকে। বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্ক সবসময় সমান থাকে। আর কষ্ট করে পড়ার দরকার সেগুলা, আশা করি আর কষ্ট করে এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। বলছে যে হচ্ছে কি কি পরিবর্তন হয়, কি কি কম্পাঙ্ক বা পর্যায়কালে পরিবর্তন হয় না, এগুলো অলরেডি বলছে। রিডিং, এখন তুমি শুধু তোমার কাজ হচ্ছে বাসায় বসে আমার ক্লাসের পর শুধু একবার রিডিং পড়া, নোটটা নিয়ে রিডিং পড়া, সবই দেখবা পারবা, সবই দেখবা পারবা। সব পড়াচ্ছি না, যেগুলো সিলেবাসে আছে তোমাদের এটিকেও চ্যাম্পের জন্য সেগুলো পড়াচ্ছি। প্রতিধ্বনি, এটা হচ্ছে মজার টপিক। এবার তোমরা মানে রাইট পয়েন্টে আসো। তোমাকে অনেকক্ষণ আগে একটা জিনিস পড়াইছি, আমি দেখি এখানে আগে দেয়া আছে কিনা, দেখি আগে পৃষ্ঠাটা, স্লাইডটা চেঞ্জ করি তারপর। আচ্ছা বলো তো, প্রতিধ্বনি পড়ানোর আগে আচ্ছা বলো যে বাতাসে শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ কত? বাতাসে শব্দের বেগ কত? এটা কমেন্ট করো, তারপরে আমরা প্রতিধ্বনি পড়বো। আমি একটু পানি খেয়ে আসি, 1 মিনিট। বলো বাতাসে শব্দের বেগ কত? দেখি অ্যান্সার দাও। আর যাদের মাথায় হ্যাং হয়ে আছে তাদের জন্য 30 সেকেন্ড একটু ব্রেক। বীরেন কুন্ডু সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে 330। ভেরি গুড বীরেন। রুম্মার অ্যান্সার দিয়েছো সুলতানুল ইসলাম 330। অভিজিৎ, এই ছেলেরা তো সবচেয়ে বেশি অ্যান্সার দিচ্ছে, কংগ্রাচুলেশন, ঠিক আছে। ছেলেরা ভালো করে পড়ো, মেডিকেলে এমন একটা অবস্থা, কিছুদিন পরে ছেলেদের জন্য কোটার ব্যবস্থা করতে হবে। আস্তে আস্তে মেয়েরা এত বেশি পরিমাণ পড়াশোনা করে যে ছেলেরা চান্স এখন খুবই কম পাচ্ছে, ঠিক আছে। ছেলে ডাক্তার আমাদের দরকার আছে, খুবই ভালো করে ছেলেরা পড়াশোনা করো। আর মেয়েদেরকে বলো তোমরা তো এমনিই পড়ো, ঠিক আছে। না এখনো কিছু আছে, খায়রুন্নাস, তারপর হচ্ছে কাজী সাইমা, আবদুল্লাহ মুনিম। ছেলেরাই বেশি অ্যান্সার দিচ্ছে, ছেলেদেরকে শুভকামনা তোমাদের জন্য। আসো তাহলে কেন এই পয়েন্টে আসলাম সেটা হচ্ছে দেখি। তোমরা জানো যে একটা ঘরে কতটুকু ঘর হলে প্রতিধ্বনি সৃষ্টি হবে? প্রতিধ্বনি জিনিসটা কি? প্রতিধ্বনি হচ্ছে, ধরো একটা 1 সেকেন্ডে আমাদের হচ্ছে শব্দ 330 মিটার অতিক্রম করে, 330 মিটার। এবং আমাদের শব্দে এবং আমরা তো জানি শব্দ এক ধরনের তরঙ্গ, এটা কোনো একটা দেয়ালে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ব্যাক আসে। তার মানে কি আমি শব্দটা 2 বার শুনতে পাবো না? এই দ্বিতীয়বার যে শোনা সেটাকেই বলা হয় প্রতিধ্বনি। বিশাল হলরুমে তুমি বললা একটা কথা বললা না অনেকে, ঠিক আছে, আই লাভ ইউ এরকম বললে, যে শাহরুখ খানের একটা মুভি আছে, পাহাড়ের দ্বারায় আই লাভ ইউ বলতেছে এবং কিছুক্ষণ পরে ওই যে ইকো শোনা যায়, এটাই হচ্ছে প্রতিধ্বনি। ওই যে শব্দটা প্রতিফলিত হয়ে আবার
ফিরে আসে, সেই শব্দটা শাহরুখ খান আবার শোনে। তাহলে কখন প্রতিধ্বনি তৈরি হবে সেটা হচ্ছে, দেখো যে তোমার আমাদের 1 সেকেন্ডে যা হচ্ছে 330, এবং আমাদের কান একটা শব্দ থেকে আরেকটা শব্দ আলাদা করার জন্য সময় নেয় হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ। তাহলে শব্দকেও অ্যাটলিস্ট 33 মিটার যাওয়ার সুযোগ দিতে হবে, তাই না? 33 মিটার যাওয়ার সুযোগ দিতে হবে। এই যে 330 ভাগ 10, 330 ভাগ 10 মানে 33 মিটার গেলে, ধরো একটা রুম আছে, সেই শব্দটাকে তো 33 মিটার ডিফ্লেক্ট হয়ে আসার মধ্যে অ্যাটলিস্ট 33 মিটার হইতে হবে, নাহলে তো শব্দটা শুনতেই পারবো না। 0.1 সেকেন্ড, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের ডিস্টেন্স লাগবে। এটাই হচ্ছে প্রতিধ্বনি। তার মানে তোমার রুম যদি, একটা রুম যদি 16.5 মিটার হয়, তাহলে গেল 16.5 মিটার, আবার ব্যাক আসলো 16.5 মিটার প্রতিফলিত হয়, তাহলে টোটাল হচ্ছে 33 মিটার। তার মানে কি, এই তাহলে 33 মিটার গেলে আমি শব্দটা শুনতে পাবো 33 মিটার। অর্থাৎ সরি, রুমের যদি দূরত্বটা হচ্ছে 16.5 মিটার হয়, রুমের দৈর্ঘ্যটা হচ্ছে যদি ন্যূনতম 16.5 মিটার হয়, তাহলে আমি ইকোটা শুনতে পাবো বা প্রতিধ্বনিটা শুনতে পাবো। যাদের একটু প্যাচ লাগলো তাদেরকে আমি আরেকটু বলি। প্রতিধ্বনিটা কি, পাহাড়ের সামনে গিয়ে শাহরুখ খান বললো আই লাভ ইউ, সেটা পাহাড়ের ধাক্কা খেয়ে আবার ফিরে আসলো, এই যে গেল প্রতিফলিত হয়ে ফিরে আসলো, এটাকে বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি সব সময় তৈরি হবে, বাধা পেয়ে ফিরে আসলে তুমি শুনতে পাবে। যত দূরত্ব বেশি তত প্রতিধ্বনিটা ভালো শোনা যাবে। কখন শোনা যাবে না, যদি যাওয়া এবং আসা এই পুরোটা 0.1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তার মানে কি, শব্দ তো আমার মাথা তো আমি যে শব্দটা বললাম ওটা তো আলাদাই করতে পারবে না 0.1 সেকেন্ডের মধ্যে। এই জন্য ন্যূনতম দূরত্ব দরকার শব্দের 33 মিটার। 33 মিটার ন্যূনতম, অর্থাৎ রুমের পরিমাণ যদি 16.5 মিটার হয়, 16.5 মিটার হয়, তাহলে তরঙ্গ যাইতেও পারবে, আসতেও পারবে, আমি প্রতিধ্বনি শুনতেও পারবো। এটাই এখানে এত বর্ণনা করে বলা আছে। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে আমাদের শব্দ শুনতে সর্বনিম্ন কতটুকু সময় লাগে, একটা শব্দ থেকে আরেকটা শব্দ আলাদা করতে কতটুকু সময় লাগে। পারবো না, কষ্ট করে পড়তে হবে। এবং বাদুদের আল্ট্রাসাউন্ড, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। এরপরে হচ্ছে শব্দের ব্যবহার। শব্দের ব্যবহার তোমাদের পরের টপিক, এখানে অনেক জটিল করে দেয়া। আর মাত্র 5 থেকে 7 মিনিট ক্লাস, একটু কষ্ট করে করো, ঠিক আছে। 5 থেকে 7 মিনিট পরীক্ষা নেব, ক্লাসের পরে সবাই অ্যান্সার করবা। শব্দের ব্যবহার খুবই সহজ। তোমাদের ওই যে বাচ্চা দেখছো না, বাচ্চা হচ্ছে কেউ যদি হচ্ছে তোমাদের আমাদের আত্মীয় স্বজন অনেকে প্রেগনেন্ট হয়ে যায়, তাদের বাচ্চাকে কিন্তু আলট্রাসোনোগ্রাম নামে একটা পরীক্ষা আছে, সেটাতে দেখে বাচ্চার মুভমেন্ট, দেখে বাচ্চার দৈর্ঘ্য কতটুকু, কত কেমন কি। এই যে তার মানে ওই বাচ্চা দেখার জন্য আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। তোমরা তো মেডিকেলে পড়ো, তোমরা মেডিকেলে পড়তে চাও, তোমরা অলরেডি অনেকেই জানো যে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনো শব্দের অর্থ, সোনো শব্দের অর্থ হচ্ছে শব্দ, মানে শব্দ, আমরা যে শব্দটা শুনি তার থেকে বেশি কম্পাঙ্কের শব্দ দিয়ে আলট্রাসোনো শব্দগ্রাফি, শব্দ দিয়ে বাচ্চাটা, আমাদের মায়েরা যাদের হচ্ছে গর্ভাবস্থায় আছে তাদের বাচ্চাটা কেমন আছে সেটা খোঁজ নেওয়ার জন্য। তারপর আরো তোমার পেটে ফুটা হয়ে গেছে কিনা, তারপর পেটে গ্যাস আছে কিনা, পেটে পারফোরেশন হলো কিনা, এগুলো সবগুলো আলট্রাসোনোগ্রাফি করা হয়। তোমার লিভারে কোনো সমস্যা আছে কিনা, তোমার পাকস্থলিতে কোনো বড় কোনো রোগ হয়েছে কিনা, তোমার কিডনিতে স্টোন হয়েছে কিনা, এই সবগুলো আলট্রাসোনোগ্রাফি। দরকার নাই এতগুলো, ভয় পাওয়ার দরকার নাই, তোমার পরীক্ষার জন্য এতগুলো গুরুত্বপূর্ণ না। শুধু মনে রাখো, গর্ভাবস্থায় বাচ্চা দেখার জন্য আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়, আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। পারবো না। তারপর একটা জিনিস দেখো, যে মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা এটা সার্ভে করার জন্য আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। কিভাবে, যে এখান থেকে ইয়াটা গেল, একটা সাউন্ড ছেড়ে দিল, এখন সাউন্ড তো বিভিন্ন লেয়ারে বিভিন্নভাবে প্রতিফলিত হবে, এখানে একরকম ভাবে প্রতিফলিত হবে, এখানে একরকম ভাবে প্রতিফলিত হবে, এখানে একরকম ভাবে প্রতিফলিত হবে। এই প্রতিফলনটা ক্যালকুলেট করে আমরা বুঝতে পারবো যে নিচে আসলে কি আছে, বেশি ভারী বস্তু নাকি কম ভারী বস্তু কি আছে। এটা হচ্ছে মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা সিসমিক সার্ভে করা হয়। খুবই সহজ। প্রথমে গর্ভাবস্থা বললাম তেল গ্যাসের জন্য, আরেকটা আছে জিওফোন নামে এক ধরনের রিসিভার, এটাকে রিসিভ করে ওই কথাটাই জাস্ট বর্ণনা করবো আছে যে রিসিভারটার নাম কি, রিসিভারটার নাম হচ্ছে জিওফোন। এবং আল্ট্রাসাউন্ড ক্লিনার এখন খুবই উন্নত প্রযুক্তি, ক্লিন করার জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, ঠিক আছে। অনেক বেশি এখন কেন কিভাবে ব্যবহার করা হয় এগুলো আসলে তোমাদেরকে পড়াইতে গেলে না, শুধু পড়াইতে ইচ্ছা করে, তোমরা তো বোঝো না যে ভাইয়া এত লেন্দি ক্লাস নেই কেন।
এই যে ধরো এরকম করে প্রত্যেকটা বস্তুগুলো কাঁপতেছে না নিজেদের জায়গায় তরঙ্গে। এখন এই কাঁপমান অবস্থায় যদি কোনো একটা বস্তু, ধরো এটা একটা শার্ট বা এটা একটা যন্ত্রপাতি বা এটা এক্স ওয়াই জেড যে কোনো জিনিস, এখানে ময়লা যদি ধাক্কা লাগে এটা তো কাঁপতেছে, তাহলে এই ক্ষুদ্র ময়লাগুলো উঠে আসবে না? এই জন্য নিখুঁতভাবে পরিষ্কার করার জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, নিখুঁতভাবে পরিষ্কার করার জন্য। তাহলে যেটুকু পড়লাম পারবো না, গর্ভাবস্থা, তারপর হচ্ছে ওই যে তেল গ্যাস, মাটির নিচে তেল গ্যাস আছে এটার ওই ইয়া করার জন্য সিসমিগ্রাফ, এবং আরেকটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনার। তিনটা তো পারবো, অ্যাটলিস্ট পারবো, আশা করি তোমরা পারবা। এরপর আমাদের আজকের ক্লাসের শেষ টপিক, তোমাদের জন্য অনেক খুশি সংবাদ, যে হচ্ছে সুরেলা শব্দের বৈশিষ্ট্য। সুরেলা শব্দের বৈশিষ্ট্য, ঠিক আছে? অনেকক্ষণ দেখি যে হচ্ছে স্টুডেন্টরা মনে হয় শুধু ভাবতেছে যে ভাই ক্লাসটা কখন শেষ হবে। সুরেলা শব্দের বৈশিষ্ট্য, ঠিক আছে? সুরেলা শব্দের বৈশিষ্ট্য। শাহরুখ খানের যে ইকোর জন্য সর্বনিম্ন দূরত্ব কতটুকু লাগে কমন করে জানাও। সর্বনিম্ন এবং রুমের দূরত্ব কতটুকু হইতে হয়? দেখো যে হচ্ছে সুরেলা শব্দকে ব্যাখ্যা করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইন্টেন্সিটি, একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে টিম্বার। মুখস্থ করতে হবে ইন্টেন্সিটি, পিচ, টিম্বার বা তীব্রতা। জিনিসটা কি আগে একটু দেখি, তারপরে হচ্ছে আমরা স্লাইডে যাব, মানে বুঝতে যাব। কত জোরে শোনা যাচ্ছে? একটা একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে, ধরো একটা একক ক্ষেত্রফল, এটা একটা বস্তু, একক ক্ষেত্রফল, এর ভিতর দিয়ে তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এই একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় সেটা হচ্ছে তীব্রতা। আমি আবার বলি, খুব ভালো মনোযোগ দিয়ে শোনো। একটা একক ক্ষেত্রফল এরিয়া, এর ভিতর দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে। 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে, শক্তি যায়, তাকে বলা হয় শব্দের তীব্রতা। এককগুলো মুখস্থ করে ফেলবা। তাকে বলে কি? শব্দের তীব্রতা। পারবো না? শব্দের তীব্রতা মানে যে পরিমাণ শক্তি যাচ্ছে। তীক্ষ্ণতা কি? তীক্ষ্ণতা হচ্ছে এই যে আমাদের গলার ভয়েস কখনো মোটা কখনো চিকন, এটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। এই যে আমার গলাটা ভেঙে গেল, গলা ভেঙে যাওয়ার পরে এটা সাউন্ডটা অন্যরকম শোনাচ্ছে না, ক্লাসের শুরুর দিকে যেরকম সুন্দর শোনাচ্ছিল, তাহলে এই যে এটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, এটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। এবং টিম্বার জিনিসটা কি? টিম্বার হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দ। ধরো তোমার ঢোলের জন্য একরকম, তারপরে হচ্ছে গিটারের জন্য একরকম, তারপরে হচ্ছে বেহালার জন্য একরকম, এটা হচ্ছে টিম্বার। তাহলে এটা পারবো? তীব্রতা হচ্ছে এই যে একক ক্ষেত্রফলের ভিত্তিতে যে পরিমাণ শব্দ যাচ্ছে, যে পরিমাণ শক্তি যাচ্ছে, শক্তি 1 সেকেন্ডে, সেটা হচ্ছে তীব্রতা। তীক্ষ্ণতা বা ইন্টেন্সিটি হচ্ছে ওই যে আমার গলা ভাঙার আগে এবং পরে সাউন্ড, এবং হচ্ছে টিম্বার মানে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাউন্ড। এবং এই যে কোনটা দিয়ে হচ্ছে এটা একটা, আমরা কিছু প্রশ্ন তোমাদের একটু মেডিকেলের মতো করে করার চেষ্টা করলাম, কারণ হচ্ছে মেডিকেলে তো আলটিমেটলি তোমার ফিজিক্স অনেক কিছু মুখস্থ করতে হবে, তাই না? ফিজিক্স তো আসলে সব মুখস্থ করার জিনিস না। তারপরে তোমাদের একটা ওরিয়েন্টেশনের জন্য, যে হচ্ছে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, তারের ভিতরে তার, এক তারা, সেতার। খালি কষ্ট হবে বেহালা, একটা মুখস্থ করতে। বেহালা হচ্ছে তার দিয়ে তৈরি। বাতাসের প্রভাব, বাঁশি, হারমোনিয়াম পারবো। আঘাত দিয়ে হচ্ছে ঢোল, তবলা, এটাও আমরা পারবো। ভুল হবে শুধু বেহালা। বেহালা হচ্ছে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। বেহালা হচ্ছে তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। এর সঙ্গে আমাদের আজকের বেশ লেন্দি একটা ক্লাস শেষ হলো। তোমাদের কি একটু দেখি যে হচ্ছে তোমরা আসো কিনা। অনেকজন আছো এখনো, ঠিক আছে? অনেক লেন্দি ক্লাস, আমি তো আশা করছিলাম থাকবা না। তোমাদের সবাইকে ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে 2টা ক্লাস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। লিখে দেই তোমাদের জন্য থ্যাংক ইউ। তোমাদের 14 তারিখের পরীক্ষাটার জন্য বেস্ট অফ লাক, শুভকামনা। পরবর্তীতে এসএসসির জন্য শুভকামনা, এইচএসসির জন্য শুভকামনা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য শুভকামনা। যদি জীবনে কখনো দেখা হয় তখন বলিও ভাইয়া আপনার একটা ক্লাস করেছিলাম, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আরেকবার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, যা পড়লাম টপিকগুলো আগে হচ্ছে ওই যে কোনগুলো টপিক আছে সেই টপিকগুলো আগে দেখবা ফার্স্ট স্লাইডে, যে কোনগুলো আমার পরীক্ষা মেডিকো চ্যাম্পে আসবে, তারপরে সেই টপিক ধরে ধরে প্রিপারেশন নেবা, ক্লাস ফলো করবা। সবাইকে খুবই অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। অভিজিৎ বিশ্বাস বলেছে হচ্ছে উইল মিস ইউ আ লট স্যার। ঠিক আছে, আমিও তোমাকে মিস করবো অভিজিৎ। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।